আপনারা শুনছেন কালো রাত 24। এই নীলা, শোনো না। আমি না ওই জিনটাকে দেখেছি। ও আমার রুমে আসে। নূরের মুখে কথাটা শুনে বান্ধবী নীলা বলে, কি বলিস? তুই কি সত্যি বলছিস নাকি মজা করছিস আমার সাথে? একটা জিন কেন তোর রুমে আসবে? আর তুই ওই জিনটাকে দেখে ভয় পাস না? ভয় তো একটু একটু পাই, কিন্তু জিনটা তো দেখতে ভয়ঙ্কর না, খুব সুন্দর। নূরের মুখে কথাটা শুনে নীলা বলল, বাবা, সবাই তো জিনতে দেখে ভয় পায়, তুই দেখি প্রশংসা করছিস। শোন, এসব জিন ভূত থেকে দূরে থাক, বুঝলি? সব থেকে ভালো হয় তুই সেই জিনটার সাথে কথা বল। কথা বলে দেখ ও কি চায়, কেন তোর কাছে আসে। আর বেশি সমস্যা হলে তোর মা বাবাকে জানা। নীলার কথায় নূর মাথা নাড়িয়ে বললেন, ঠিক আছে, তাই করব। আচ্ছা আরিফা ও নাহিদ কোথায়? নূরের কথা জবাবে নীলা বলল, ওই তো ওরা আসছে। কথাটা বলতে না বলতে নাহিদ ও আরিফা এসে নূর ও নীলাকে বলল, কি রে, ক্লাস বাদ দিয়ে এখানে বসে কি গল্প করছিস? ওদের কথায় নূর বলল, না তেমন না, ভালো লাগছিল না বলে এমনি গল্প করছিলাম। আচ্ছা তোরা গল্প কর, আমার ভালো লাগছে না, আমি বাড়িতে চলে যাই। কথাটা বলে নূর চলে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পর সেই রাতের ঘটনা। রাতের খাবার শেষে বিছানায় শুয়ে শুয়ে বই দেখছিলেন নূর। এমন অবস্থায় ওর চোখটা লেগে আসায় ও বইটা রেখে বিছানা থেকে উঠে জানালাটা খুলে দিলেন। রাতের অন্ধকারে আকাশের তারাগুলো মিটমিট করে জ্বলছে, মিষ্টি মিষ্টি বাতাস বইছে। এমন অবস্থায় নূরের মনে পড়ল সেই জিনটার কথা। জিনটার কথা মনে হতে সে জানালা দিয়ে বাইরে এদিক সেদিক তাকালেন, কিন্তু বাইরে কাউকে দেখতে পেলেন না। বাইরে কাউকে দেখতে না পেরে জানালাটা বন্ধ করে যেই না পিছনে ঘুরছেন, তখনই সে চমকে উঠলেন। কেননা পিছনে তাকিয়ে নূর দেখলেন তার বিছানায় সেই জিনটা বসে আছে। জিনটাকে দেখে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে নূর ওর দিকে তাকিয়ে বললেন, আপনি আপনি কে? নূরের কথায় সেই জিনটা বললেন, বাহরে, জানালা খুলে এতক্ষণ তো আমাকে খুঁজছিলেন, এখন সামনে আসতেই আমাকে চিনতে পারছেন না? না মানে, আপনি তো মানুষ না। আমার জানা মতে আপনি একটা জিন। জীবনের প্রথমেই কোনো জিনকে সামনাসামনি দেখছি তো, কথা বলছি। নূরের কথায় জিনটা বললেন, আমি তো এর আগেও আপনাকে দেখা দিয়েছি। হ্যাঁ, কথা বলিনি, আজকে কথা বললাম। আমাকে দেখে কি ভয় করছে আপনার? নূর, একটু একটু ভয় করছে। নূরের কথায় সেই জিনটা মুচকি একটা হাসি দিয়ে বলল, আমি তো সুন্দর রূপে আছি, তাই না? এটাই আমার আসল রূপ। আপনি ভয় পাবেন না। জিনের কথায় নূর বললেন, আচ্ছা, আপনার নাম কি? আপনি আমার কাছে আসেন কেন? জিন বলে, আমি তোমার কাছে অনেক আগে থেকে আসি। তুমি যখন খুব ছোট, তখন থেকে আমি তোমার সাথে আছি। মাঝখানে অনেকদিন তোমার কাছে আসা হয়নি। এখন আবার আসি। জিনের কথায় নূর বলল, কেন, আমার কাছে আসেন কেন? জিন বলল, ভালো লাগে। তোমাকে আমার ভালো লাগে। কি বলেন? আমি তো মানুষ, আপনি জিন, আমাকে ভালো লাগে মানে? নূরের অবাক করা কথায় জিনটা বলল, মানুষ বলে কি ভালোবাসতে পারি না? আমার চোখে আপনি সুন্দর, আপনাকে ভালো লাগে বলে আপনার কাছে আসি। নূর বলল, আপনি এখন চলে যান। মা বাবা ভাইয়া ওরা আবার বুঝতে পারবে, রাত অনেক হয়েছে, আমি এখন ঘুমাবো। নূরের কথায় সে জিন বলল, ঠিক আছে, ঘুমাও, আবার দেখা হবে। এই বলে চলে গেল জিন। জিনটা চলে যাবার পর নূর শুয়ে পড়ল, কিন্তু তার ঘুম আসছে না। বারবার যেন সেই জিনের চেহারাটা চোখের সামনে ভাসছে। এভাবে কিছুক্ষণ শুয়ে থাকার পর একসময় নূরের ঘুম আসে, আর নূর ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা নূর রেডি হয়ে চলে যায় কলেজে। নূর যখন কলেজে পৌঁছাবে, তার ঠিক একটু আগে সেই জিনটা নূরের কাছে আসে আর নূরের সাথে সাথে হাঁটতে থাকে। এই দেখে নূর অবাক হয়ে বলে, এই আপনি এখানে দিনের বেলায়? হায় হায়, কেউ দেখবে তো, আপনি যান, রাতে আসিয়েন। নূরের কথায় জিন মুচকি মুচকি হাসি দিয়ে বলে। এটা দেখে নূর বলে, আরে হাসছেন কেন? ওই যে আমার বন্ধুরা দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, চলে যান। কিন্তু নূরের কথায় জিন কোথাও যায় না। এটা দেখে নূর অনুরোধ করতে থাকে আর বলে, যান না প্লিজ, আমার বন্ধু বান্ধবীরা আপনাকে দেখছে, প্লিজ যান। নূরের অনুরোধে সেই জিন কোথায় যায় না, নূরের পাশে দাঁড়িয়ে থাকে। এদিকে নূর চলে আসে ওর বান্ধবীদের কাছে। ওদের কাছে আসতেই বান্ধবী আরিফা বলল, এই নূর, তুই কার সাথে কথা বলছিস একা একা? নূর বলে, একা একা কোথায়, পাশে দেখছিস না কাউকে? আরিফা বলে, তুই কার কথা বলছিস? তুই ছাড়া তো এখানে কেউ নেই। কি, এখানে আর কাউকে দেখতে পাচ্ছিস না? আরিফা বলে, না, তুই ছাড়া তো এখানে কেউ নেই, সেই কখন থেকে দেখছি তুই কার সাথে জানি কথা বলছিস। বান্ধবীর কথা শুনে নূর বুঝতে পারল যে সে ছাড়া পাশে থাকা জিনটাকে কেউ দেখতে পাচ্ছে না। এদিকে নূরের এই অবস্থা দেখেই সেই জিনটা মুচকি মুচকি হাসছে। এখানে বেশিক্ষণ থাকলে ওরা বুঝে যেতে পারে, তাই নূর বান্ধবীদের নিয়ে কলেজে গেল। ওরা কলেজে যাবার পর জিনটা সেখান থেকে চলে গেল।
কলেজ শেষে বাড়িতে ফেরার পর নূরের কাছে আর জিনটা আসেনি। গত রাতের মতো সেদিন রাতেও নূরের কাছে সে জিন আসে ও আসতেই নূর বলে, এই আপনি তো পাগল, তখন আমার বান্ধবীদের সামনে আসছেন কেন? কত করে বললাম চলে যান, ওরা দেখতে পারবে। যদি আপনাকে দেখতো তাহলে কি ভাবতো বলুন তো? নূরের কথায় জবাবে সেই জিন বলল, দেখেনি তো তাই না? আমি তো অদৃশ্যভাবে ছিলাম। আপনি মিছে মিছে চিন্তা করছেন। আচ্ছা আপনার নাম কি? নূরের কথায় জিন বললেন, আমার নাম ফরহাদ। ফরহাদ নামটা বেশ ভালো। আচ্ছা আপনি আপনার জিন রাজ্য ছেড়ে আমার কাছে কি করেন? আমি তো শুনেছি জিনদের রাজ্য অনেক সুন্দর হয়, রূপকথার মতো। নূরের কথায় ফরহাদ জিন বলল, হ্যাঁ, অনেক সুন্দর হয়। তুমি কি দেখবে? নূর বলল, হ্যাঁ, দেখার তো অনেক ইচ্ছে হয়, কিন্তু দেখব কিভাবে? কে নিয়ে যাবে আমাকে? নূরের কথায় ফরহাদ বলল, আমি নিয়ে যাব। কিন্তু একটা শর্ত আছে। তুমি এই কথাটা কাউকে বলতে পারবে না। আমরা যদি কোনো মানুষকে আমাদের রাজ্যে নিয়ে যাই, তাহলে আমাদের জিন সর্দারের কাছে অনেক প্রশ্নের জবাব দিতে হয়। তাই এসব কথা কাউকে বলবে না। জিনের কথায় নূর বলল, ঠিক আছে, কাউকে বলবো না। নূরের কথায় জিন বলল, ঠিক আছে, আপনি ঘুমান। আমি আপনাকে কখনো আমার রাজ্যে নিয়ে গেলে বলব। কথাটা বলে চলে গেল ফরহাদ জিন। এদিকে ও চলে যাবার কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল নূর। নূর ঘুমানোর বেশ কিছুক্ষণ পর ওর ঘুমটা ভেঙে যায়। নূরের ঘুম ভেঙে যেতে ও একটা পচা গন্ধ ভেসে আসে আর একটা আওয়াজ। এরকম আওয়াজ ও পচা গন্ধ পাবার পর নূর উঠে বসে। পাশে তাকাতেই চিৎকার দিয়ে উঠে। কেননা পাশে তাকিয়ে নূর দেখেন দুটো ভয়ঙ্কর জিন বসে বসে পচা মাছ খাচ্ছে। ওগুলো থেকে এরকম গন্ধ আসছে। নূর চিৎকার দেবার সাথে সাথে সেখানে ফরহাদ জিন এসে বললেন, নূর, ভয় পেও না। এই তো আমি। এই, তোরা এর কাছে বসে খাচ্ছিস কেন? তোদের দেখে নূর ভয় পাচ্ছে, দেখছিস না? যা অন্য কোথাও যা। ফরহাদ জিনের কথায় সেই জিন দুটো চলে গেল। এদিকে নূর এদিক সেদিক তাকিয়ে ফরহাদকে বলল, আমি কোথায়? আপনি আমাকে কোথায় নিয়ে আসছেন? নূরের কথা জবাবে ফরহাদ বলল, সারপ্রাইজ দিলাম তোমাকে। কেমন লাগলো? তোমাকে না বলে ঘুমের মাঝে আমাদের জিন রাজ্যে নিয়ে আসলাম। কি? জিন রাজ্যে নিয়ে আসছো? ফরহাদ বলে, হ্যাঁ, ভয় পেও না। তুমি না আমাদের জিন রাজ্য দেখতে চেয়েছিলে? তাই তো তোমাকে নিয়ে আসলাম। শোনো, আমি এমন একটা পাখির রূপ নিব, বিশাল একটা পাখির। আমি পাখির রূপ নেবার পর তুমি আমার ২ ডানার মাঝখানে বসে পড়বা। তুমি আমার উপরে বসায় আমি তোমাকে উড়ে, উড়ে অনেক সুন্দর, সুন্দর জায়গা দেখাবো। ফরহাদের কথায় নূরের একটু ভয় করলেও রাজি হয়। নূর রাজি হওয়ায় ফরহাদ যে নূরের সামনে একটা বিশাল আকারের একটা পাখির রূপ নেয়। জিন পাখির রূপ নেয়ায় নূর কথা মতো ওর ২ ডানার মাঝখানে বসে পড়ে। নূর উপরে উঠায়। ফরহাদ জিন নূরকে নিয়ে উড়ে, উড়ে সুন্দর, সুন্দর জায়গা দেখায়। এত সুন্দর জায়গাগুলো নূর মনোমুগ্ধ হয়ে দেখছিল। এ যেন কল্পনার মতো সুন্দর। জিন রাজ্যের সুন্দর, সুন্দর জায়গা দেখতে, দেখতে নূর হঠাৎ করে ঘুমিয়ে পড়ে। নূরের যখন ঘুম ভেঙে যায়, তখন নূর নিজেকে ওর রুমে দেখতে পায়। নূরের মা ডাকছে। মায়ের ডাকে নূর তাড়াহুড়ো করে বিছানায় বসে এদিক সেদিক তাকিয়ে বলে, আমি এখানে কেন? মেয়ের এমন কথা শুনে ওর মা বলে, এই নূর, কি বলিস? আমি এখানে মানে? তুই তোর ঘরে থাকবি না তো কোথায় থাকবি শুনি? মায়ের কথায় নূর বুঝতে পারলেন ফরহাদ জিন ওকে রেখে গেছে। এই ভেবে নূর ওর মাকে বললেন, না, মানে কিছু না। মা, এত সকালে ডাকছো কেন? এখনো তো এত সকাল আছে নাকি? ৯টা বাজে। এত বেলা করে তো কখন উঠিস না, আজকে কি হলো? মায়ের কথায় নূর অবাক হয়ে বলল, কি ৯টা বাজে? আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কলেজে যাই, সরো। মা বলে, এই না না, আজকে কলেজে যাবার দরকার নেই। ভুলে গেছিস নাকি? আজ তোর মা বাড়িতে যাব। তোর মামা বাড়িতে গেলে কিভাবে যাবি আজকে কলেজে? তোর মামাতো ভাইয়ের বিয়ে, কালকে বিয়ে। আমরা আজকে না গেলে কেমন দেখায় বল? তুই উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, আমি আর তোর বাবা রেডি হচ্ছি। কথাটা বলেই চলে গেল নূরের মা। এদিকে নূর উঠে ফ্রেশ হয়ে রুমে এসে রেডি হবেন। তখনই নূরের কাছে আসলো ফরহাদ জিন। ফরহাদকে দেখে নূর দরজাটা লাগিয়ে ফিস করে বলল, এই তুমি? তুমি এখন আসছো কেন? নূরের কথায় ফরহাদ জিন বলল, কোথায় যাচ্ছ তুমি? নূর নূর বলে, মামা বাড়িতে। মামাতো ভাইয়ের বিয়ে। আচ্ছা, তুমি আমাকে কখন রেখে গিয়েছিলে? ফরহাদ বলল, সকাল হবার আগেই রেখে গিয়েছিলাম। মামা বাড়িতে একাই একাই যাচ্ছ? হ্যাঁ, আমাকে ডাকবে না? তুমি কি মানুষ নাকি তোমাকে ডাকতে হবে? তুমি তো অদৃশ্যভাবে চলাফেরা করতেই পারো। তুমি তো এমনিতেও আসতে পারবে। ফরহাদ বলল, হ্যাঁ, ঠিক বলেছ। আমি আসবো। তুমি সাবধানে থেকো। আমি ওখানে যাবার পর তোমাকে ইশারা দিলে আমার সাথে কথা বলো। ঠিক আছে? নূরও ফরহাদের কথায় ওর মা দরজার কাছে এসে দরজা ঠক করতে বলল, এই নূর, দরজা লাগিয়ে কার সাথে কথা বলছিস? দরজা খোল। মায়ের কথায় নূর বলল, সর্বনাশ, মা আসছে। তুমি যাও, যাও। নূরের কথায় ফরাজিন সেখান থেকে চলে গেল। ফরাজিন চলে যাবার পর নূর দরজাটা খুলে দিল। নূর দরজাটা খোলার পর ওর মা বলল, এই, তুই দরজা লাগিয়ে কার সাথে কথা বলিস? মায়ের কথায় নূর বলল, কই, কারো সাথে তো না।
ফোনে কথা বলছিলাম। তুমি ঘরে যাও, আমি রেডি হয়ে আসছি। নূরের কথায় ওর মা কিছু না বলে চলে গেল। মা চলে যাবার পর নূর রেডি হয়ে ওর মা-বাবার সাথে চলে গেলেন ওর মামা বাড়িতে। মামা বাড়িতে যাবার পর নূর দেখল মামা বাড়িতে আরো অনেক আত্মীয়স্বজনরা। আত্মীয়স্বজনরা সাথে তার খালাতো, মামাতো ভাইয়ের বিয়ে, এজন্য অনেকেই এসছে। নূর সেখানে যাবার পর ওর মামাতো ভাইয়ের কাছে গিয়ে বলল, "ভাইয়া, তাহলে এতদিন পর তোর বিয়ের ফুল ফুটলো, তাই না? আচ্ছা, হবু ভাবির পিক দেখাতেও দেখি।" নূরের কথায় ওর মামাতো ভাই বলল, "না, না, এখন দেখানো যাবে না। এখন পিক দেখলে এখন পিক দেখলে তো মজা থাকবে না। আমার বউকে কালকে দেখতে পারবি বউ সাজে।" নূর বলল, "আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, দেখব নে। তোর হবু বউয়ের থেকে আমি বেশি সুন্দরী, হুম।" নূরের এমন কথায় ওর মামাতো ভাই হাসতে হাসতে বলল, "ঠিক বলছিস, তুই বিবাহিত না হলে তোকেই বিয়ে করতাম।" নূর, মানে বিবাহিত মানে? মামাতো ভাই বলল, "না, মানে বললাম আর কি, তুই তো ফুফাতো বোন, তাই। আর তুই তো আমার থেকে ছোট, তাই মজা করে বললাম আর কি। যা যা, তুই ঘরে যা, আমি একটু বাহিরে যাব।" কথাটা বলে বাইরে চলে গেল তার মামাতো ভাই। এদিকে নূরও ওর মামা বাড়ির আশেপাশে ঘুরতে লাগলো। এভাবে আনন্দের মাঝে কেটে গেল সেই দিনটা। পরের দিন মামাতো ভাইয়ের বিয়ে। বাড়িতে অনেক লোকজন। বিয়ের দিন দুপুরবেলা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার সময় হঠাৎ নূরের পাশে চলে আসে ফরহাদ। ফরহাদকে দেখে নূর ফিসফিস করে বলে, "এই, তুমি এখানে কেন? চলে যাও প্লিজ, কেউ জেনে যাবে।" নূরের কথায় ফরহাদ বলল, "আরে, চিন্তা করো না, আমি তো অদৃশ্যভাবে আছি। আমাকে তুমি ছাড়া আর কেউ দেখতে পারবে না।" নূর বলল, "তবুও তুমি চলে যাও, মা পাশে আছে, দেখছো না?" নূরের এমন ফিসফিস কথায় ওর মা বলল, "নূর, তুই কার সাথে ফিসফিস করে কথা বলছিস?" নূর বলল, "কই না তো, আমি এমনি এমনি এমন করছি, দেখো না এখানে কেউ নেই।" নূরের এমন কাণ্ডে ফরহাদ মুচকি মুচকি হাসছে। এটা দেখে নূর বলল, "এবার তো চলে যাও।" জিন বলে, "না, যাব না, আগে খাবার খাওয়াই দাও।" নূর বলল, "পাগল নাকি, সবাই দেখবে না?" নূরের কথায় হঠাৎ জিন বলল, "আচ্ছা, আমি এখন যাচ্ছি, পরে আসবো।" কথাটা বলে চলে গেল জিন। এদিকেও চলে যাবার পর খাবার খেয়ে উঠে গেল নূর। এই ঘটনার পর সেদিন আর জিন নূরের কাছে আসেনি। এদিকে বিয়ের দিন অনেক মজা করে নূর। বিয়েতে গিয়ে বউকে নিয়েও আসে। এভাবে আনন্দের মাঝে কেটে যায় ৩টা দিন। ৩ দিন পর নূর যখন বাড়িতে যাবে, বাড়িতে যাবার আগে ওর একটা চাচাতো মামা ওকে ডাকলো। মামার ডাকে নূর কাছে গিয়ে সালাম দিয়ে বলল, "মামা, আমাকে ডাকলেন, কিছু বলবেন?" নূরের কথায় ওর মামা বলল, "হ্যাঁ, তোমাকে কিছু বলবো। তুমি তো জানো আমি পারিবারিক কাজের ফাঁকে কবিরাজি করি। মানে সবাই আমাকে হুজুর বলে ডাকে, জানো তো?" মামার কথায় নূর বলল, "হ্যাঁ মামা, আমি জানি তো। তা মামা আমাকে এসব বলছেন কেন?" নূরের কথায় ওর মামা বলল, "আচ্ছা, দুদিন আগে এক দুপুরে তুমি খাওয়া দাওয়া করার সময় একজন জিন আসছিল তোমার কাছে।" মামার কথায় নূর অবাক হয়ে বলল, "না তো মামা, জিন কেন আমার কাছে আসবে, কি বলেন আপনি?" নূরের কথাটা শুনে ওর মামা বলল, "ভাগ্নি, ভুলে যাচ্ছ আমি কবিরাজ। তোমার কাছে জিন আসছিল সেটা অন্য কেউ না দেখলেও আমি দূর থেকে দেখছিলাম। এবার তো সত্যিটা বলো।" মামার কথার জবাবে নূর মাথা নিচু করে বলল, "হ্যাঁ মামা, আমার কাছে একটা জিন আসছে। ও অনেক ভালো মামা।" "না, তুমি ভুল জানো। ওই জিনটা ভালো না। ওর উদ্দেশ্য খারাপ।" "কি মামা, কি বলছেন? না, ও খারাপ না, ও অনেক ভালো।" নূরের কথায় ওর মামা বলেন, "দেখো মা, আমি জানি এতে তোমার দোষ নেই। কারণ ওই জিনটা তোমার সামনে ভালো রূপে আসছে। তোমাকে ওর মায়ায় ফেলছে। আমি যখন প্রথম দেখি জিনটা তোমার কাছে আসে, তখন আমি শুরুতে তোমাকে কিছু না বলে ওই জিনটার বিষয়ে খোঁজ নেই। ওর বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারি ওর উদ্দেশ্য খারাপ। ও একটা পিশাচ জিন।" "কি? ও পিশাচ জিন মানে?" "মামা, আমি ওকে দেখেছি। ও দেখতে সুন্দর। আর ও পিশাচ জিন না। ওর নাম ফরহাদ।" নূরের কথা শুনে ওর মামা বললেন, "তুমি সব ভুল জানো। তোমাকে বোকা বানানো হয়েছে। আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। ওই ফরহাদ একটা পিশাচ জিন। তুমি ঘরে যাও, আর একটা আয়না নিয়ে আসো।" মামার কথায় চিন্তিত হয়ে নূর ঘরে গিয়ে একটা আয়না নিয়ে আসলেন। আয়না নিয়ে আসার পর ওর মামা বলল, "বসো, আমার পাশে বসো, আর আয়নাটা দাও।" মামার কথায় আয়নাটা ওনাকে দিয়ে ওনার পাশে গিয়ে বসলাম। নূর আয়নাটা ওর মামাকে দেয়ায় উনি কি জানি দোয়া কালাম পড়তে লাগলেন, আর সেই আয়নাটাতে ফু দিতে লাগলেন। এভাবে কিছুক্ষণ পর আয়নার মাঝে ভেসে উঠল ফরহাদ জিনের ছবি। মানে ফরহাদ জিনকে সেখানে দেখানো যাচ্ছে। এটা দেখে ওর মামা বললেন, "দেখ মা, চুপ করে দেখ, তোর ফরহাদ জিনের আসল রূপ।" মামার কথায় নূর আয়নাতে দেখছে। নূর দেখছে ফরহাদ জিন সুন্দর রূপে একটা জায়গায় গেল। সেখানে কয়েকটা পিশাচ জিন বসে বসে কি যেন খাচ্ছে। ফরহাদ জিন ওদের কাছে গিয়ে তার সুন্দর রূপটা পরিবর্তন করে একটা ভয়ঙ্কর রূপ নিয়ে সেই পিশাচ জিনগুলোর সাথে পচা মাছ মাংস খেতে লাগলো। এই দৃশ্য দেখে নূরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। "তাহলে মামা,
এতক্ষণ যা বলল সব সত্যি। ফরহাদ জিন তাহলে পিশাচ জিন? ওর উদ্দেশ্য তাহলে খারাপ? এদিকে মামা নূরকে বলল, দেখ মা, দেখ, এটাই ওই ফরহাদ জিনের আসল রূপ। ও একটা পিশাচ জিন। ও তোর কাছে আসছে একটা খারাপ উদ্দেশ্যে। মামার কথায় নূর মন খারাপ করে বলল, কি উদ্দেশ্য মামা? আমাকে বলেন, আমি জানতে চাই। নূরের কথায় ওর মামা বলল, বলবো, তবে এখন নয়। তোমরা বাড়ি যাচ্ছ, যাও। আমি কালকে তোমাদের বাড়িতে যাব। আজ তুমি বাড়ি যাচ্ছ। আজ রাতে ফরহাদ জিন আসতে পারে। এই নাও, এই তাবিজটা তোমার হাতে বা গলায় পড়ো। এটা তোমার সাথে থাকলে ফরহাদ জিন তোমার কাছে আসতে পারবে না, তোমার কোনো ক্ষতিও করতে পারবে না। একটা কথা মনে রাখবে, আজ রাতে ওই জিন তোমাকে যাই বলুক, তুমি ওর সাথে কথা বলবে না, ওর কোনো কথা শুনবে না। মামার কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিয়ে নূর ওর মা বাবার সাথে চলে গেল বাড়িতে। নূর বাড়িতে যাবার পর মন খারাপ করে বসে ভাবতে লাগলো, ফরহাদ আমার সাথে এমনটা কেন করছে? মামা তো বলল ফরহাদ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসছে। কি সেই উদ্দেশ্য? আমি তো ফরহাদকে ভালো ভাবতাম, ওর প্রতি মায়া ও ভালোবাসা কাজ করতে শুরু করেছিল, এতেই এমনটা হলো। এসব ভাবতে ভাবতে দিনটা কেটে গেল। সেদিন রাতে রাতের খাবার শেষে নূর শুয়েছিল, ওর ঘুম আসবে এমন একটা সময় নূর একটা আওয়াজ শুনলেন। নূর শুনল বাহির থেকে কি যেন ডাকছে। এরকম আওয়াজে নূর জানালার পাশে গিয়ে চুপ করে শুনতে লাগলো। নূর শুনল বাহির থেকে ফরহাদ জিন বলল, নূর, আমি তোমার কাছে আসতে পারছি না। তুমি তোমার সাথে তাবিজটা খুলে ফেলো। তুমি দরজা খুলে আমার কাছে চলে আসো। জিনের এমন কথায় নূর কিছু না বলে চুপ করে রইল। এভাবে কিছুক্ষণ চলার পর ফরহাদ জিন চলে যায়। ও চলে যাবার পর নূর ঘুমিয়ে পড়ে। সেই রাতে আর কোনো সমস্যা হয়নি। ফরহাদ জিন ও আর আসেনি। পরের দিন কথা মতো নূরের মামা নূরের বাড়িতে আসে। এখানে আসার পর নূরের মামা নূর ও তার মা বাবাকে নিয়ে বসে। মামা আসায় নূর জিজ্ঞেস করেন, মামা এখন তো বলেন ফরহাদ জিন আমার কাছে কোন উদ্দেশ্য নিয়ে আসছে? নূরের কথায় ওর মামা যা বলে সেটা শুনে নূর সহ ওর মা বাবা চমকে ওঠে। নূরের মামা বলে, মা, নূর, ফরহাদ জিন তোমার কাছে আসছে প্রতিশোধ নিতে। কি? কিসের প্রতিশোধ? আমি কি করেছি? নূরের কথায় ওর মামা বলেন, তুমি ফরহাদ জিনের স্ত্রীকে মেরে ফেলেছ। কি? কখন মারলাম? না মামা, আমি কিছু করিনি। আমি কখন মারলাম? নূরের কথা জবাবে ওর মামা বলেন, তুমি তোমার অজান্তে ফরহাদ জিনের স্ত্রীকে মেরেছ। 1 মাস আগের কথা। তুমিও তোমার বন্ধু বান্ধবীরা মিলে পিকনিকে ঘুরতে গিয়েছিলে, মনে আছে? হ্যাঁ মামা, সেটা মনে আছে। মামা, ঘটনাটা ঘটে তখনই। তুমি তোমার বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায়। তখন তুমিও তোমার বান্ধবী হঠাৎ করে দুটো সাপ দেখতে পেয়েছ। একটা ছিল কালো সাপ আর একটা সাদা। সেই সাপ দুটোকে দেখে ভয়ে তুমি সাদা সাপটিকে আঘাত করে মেরে ফেলেছিলে। মামার কথায় নূর বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন, কিন্তু মামা, এটা আপনি জানলেন কিভাবে? নূরের কথায় ওর মামা বলল, সমস্যাটা এখানেই। তুমি যে সাপটিকে মেরেছিলে ওটা সাধারণ কোনো সাপ ছিল না, ওটা ছিল একটা জিন। আর ওটাই ফরহাদ জিনের স্ত্রী। তুমি মনের অজান্তে একটা নারী জিনকে মেরে ফেলেছ। এখন নিজের স্ত্রীর হত্যার প্রতিশোধ নিতে ফরহাদ জিন তোমার কাছে আসছে। মামার কথায় নূর কি বলবে বুঝতে পারছে না। ভয়ে ওর শরীর কাঁপতে লাগলো। এদিকে নূরের মা বাবা অবাক হয়ে নূরকে বলল, নূর, তোর কাছে জিন আসে, এটা আগে কেন বলিসনি? শুরু থেকে বললে আমরা আগেই কোনো ব্যবস্থা করতাম। যাক বাবা, তবুও ভাগ্য ভালো, ওই জিনটা তোর এখনো কোনো ক্ষতি করেনি। তোর ক্ষতি করার আগে তোর মামা জেনে গেছে। এদিকে নূর ভয়ে ভয়ে ওর মামাকে বলল, এখন কি হবে মামা? কি করব আমি? নূরের কথার জবাবে মামা বললেন, ফরহাদ জিনকে হাজির করতে হবে। ওকে হাজির করে কথা বলে দেখতে হবে যে আসলে সে কি উদ্দেশ্য নিয়ে আসছে, কি করতে চায়। মামার কথায় নূর রাজি হলো। এদিকে কথা মতো নূরের শরীরে হাজির করা হলো ফরহাদ জিনকে। ফরহাদ জিন হাজির হয়ে মামাকে বলল, কবিরাজ, আমাকে ডাকলি কেন? তোর জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়েছে। তোর জন্য নূর সব জেনে গেছে। আমি তো তোকে ছাড়বো না রে, আমি তো তোকে ছাড়বো না। কবিরাজ, আমি তোকে ছাড়বো না, বলে দিলাম। জিনের কথায় মামা বলল, আমার কি করবি না করবি সেটা তো পরে দেখা যাবে। আগে বল, নূরের কাছে কেন আছিস? আমি তো সবটা জানি। শুধু আমি না, তুইও জানিস নূর ইচ্ছে করে তোর বউকে মারেনি। তুই আর তোর বউ সাপরূপে ছিলি। এই বলেই ওরা ভয় পেয়ে তোর বউকে মেরে ফেলেছে। আমার কথায় জিন কোনোভাবেই অন্যভাবে আর যায় না। সে ওই কথার ভেতরেই পড়ে থাকে তার একাগ্র চিত্তে। মামা তখন জিনকে বলল, কবিরাজ, আমি আমি তখন আমতা আমতা করছিল। মামা তখন আবার জিজ্ঞেস করে, কেন আসছিস? কেন? কি ক্ষতি করতে আসছিস ওর? ও তো কোনো ইচ্ছে করে করেনি, জানিস তো। তখন জিন বলে, কবিরাজ রে, আমি আমার স্ত্রীকে হারিয়েছি। আমার স্ত্রীকে যখন এই মেয়েটা, মানে এই নূর মেয়েটা মারে, তখন এর উপর আমার অনেক রাগ হয়েছিল। আমি এই মেয়েটাকে মেরে ফেলার জন্য ওর কাছে আসছিলাম। কিন্তু ওর কাছে আসার পর ওকে দেখে আমার ভালো লেগে যায়।
আমি ভাবি আমি তো আমার স্ত্রীকে হারিয়েছি, এখন নূরকে মেরে ফেললে তো আমার স্ত্রীকে ফিরে পাবো না। তাই আমি ঠিক করি নূরকে মারব না, ওকে আমি বিয়ে করব। জিনের কথায় মামা বললেন, এটা অসম্ভব, তুই একটা পিশাচ জিন, আর নূর মানুষ জিন হয়ে মানুষকে বিয়ে করবে, কিভাবে তোকে বিয়ে করবে? এটা কি কেউ মানবে? এটা কি আমরা মানব? মামার কথা জবাবে জিন বলে, কেউ মানুক আর না মানুক এটা আমার দেখার সময় নাই, আমি এই মেয়েকে বিয়ে করব, ওকে আমার কাছে নিয়ে যাব। ফরাজ জিনের কথায় মামা বলেন, পারবি না, তুই বললে সব হবে না, নূর তোর স্ত্রীকে না বুঝে মেরে ফেলছে, তুই নূরকে মাফ করে দিয়ে চলে যা, বিনিময়ে কিছু চাইলে সেটাও বল। মামার কথায় জিন কোনোভাবেই রাজি হয় না। জিন রাজি না হয়ে বলে, দেখ কবিরাজ, আমাকে ভয় দেখাতে আসবি না, আমি তোকে ভয় পাই না, আমরা আমাদের টিমে মোট 7 জন জিন আছি, তুই আমার কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমার বাকি 6 জন বন্ধু জিন তোকে ছাড়বে না, তোকে সহ তোর পুরো পরিবারকে শেষ করে দিবে, তুই আমার ও নূরের মাঝে বাধা হয়ে দাঁড়াবি না, বলে দিলাম। আমি নূরকে বিয়ে করব, নূর হবে আমার বউ। কথাটা বলে চলে গেল ফরহাদ। জিন চলে যাবার পর নূরের হুঁশ ফেরে। নূরের হুঁশ ফিরতেই সে মায়ের কাছে সব জানতে পারে। এদিকে জিনের কথাগুলো শুনে নূরের মা বাবা অনেক চিন্তিত হয়ে পড়ে। ওরা চিন্তিত হয়ে নূরের মামাকে বলে, এখন কি হবে? জিনটা তো বলল নূরকে বিয়ে করবে। নূরের মা বাবার কথায় নূরের মামা বলল, আপনারা চিন্তা করবেন না, আমি থাকতে এটা কোনোভাবেই হতে দিব না। ফরহাদ জিনেরা 7 জন, ওদের সাথে আমি একা পারবো না, কিন্তু আমিও ছেড়ে দেবার পাত্র নই। আমি আমার বন্ধু একজন কবিরাজ আছে, ওকে নিয়ে আসবো কালকে আপনাদের বাসায়। কালকে এসে আবার ওকে হাজির করব। কথাটা বলে চলে গেল নূরের মামা। উনি চলে যাবার পর এদিকে নূরের মা বাবার মন খারাপ। এরকম একটা ঘটনা ঘটবে ওরা বুঝতেই পারেনি। নূর ভুল করে সাপ মনে করে ফরহাদ জিনকে স্ত্রীকে মেরে ফেলেছে। ফরহাদ জিনের স্ত্রীকে মেরে ফেলাতে এদিকে তো জিন খুবই ক্ষুব্ধ এবং নূরের প্রতিও মন ভালোবাসা দেয়া নেয়ায় একটা তার অন্যরকম আমেজে সে বসে আছে। এদিকে নূরও মন খারাপ করে বসে আছে। সে তো জেনে শুনেই এমনটা করেনি। ঘটনার তো এখানে শেষ নয়। ফরহাদ জিন তো এখন বিয়ে করতে চাইছে। এসব ভেবেই অনেক চিন্তা ও ভয় হচ্ছে নূরের। নূরের এমন চিন্তা দেখে ওর মা বলল, মা নূর, চিন্তা করিস না। ভাইজান মানে তোর মামা কি বলল শুনছিলি না? তোর মামা তো তার বন্ধু কবিরাজকে নিয়ে আসবে। যা মা, তুই ঘরে যা। মায়ের কথায় নূর চলে গেল তার ঘরে। সেদিন বিকেলে নূরের বান্ধবী নীলা ও আরিফা ওদের বাড়িতে আসে। ওরা এসে নূরকে বলে, কিরে নূর, আজ কয়দিন হলো কলেজে আসছিস না? তোর মামাতো ভাইয়ের বিয়ে খেতে এতদিন লাগে? বান্ধবীর কথায় নূর বলল, আসলে ব্যাপারটা তা না রে বন্ধু, অন্য একটা সমস্যা হয়েছে। কথাটা বলে নূর ওর বান্ধবীদের সব খুলে বলল। সব শুনে ওর বান্ধবীরা যেন আকাশ থেকে পড়ল। তাহলে ওই সাপটা ফরাজেনের স্ত্রী ছিল। সব শুনে বান্ধবীরা নূরকে বলে, নূর ভয় পাস নে, তোর মামা তো কবিরাজ, উনি থাকতে ওই জিন তোর কিচ্ছু করতে পারবে না। তোর এমন সমস্যার মাঝে কলেজে যাবার দরকার নেই। এসব ঝামেলা শেষ হলে কলেজে আছিস। আর তোর কি হয় না হয় আমাদের একটু জানাস কেমন? কথাটা বলে চলে নাস্তা করে চলে গেল বান্ধবীরা। ওরা চলে যাবার কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যা হবার পর নূর রুমের মধ্যে চলে গেল, কেননা বাইরে থাকলে সমস্যা হতে পারে। মায়া বড় অদ্ভুত জিনিস, কারো মায়া পড়লে সেটা সহজে ভোলা যায় না। শুরুতে নূর ফরাজিনের মায়ায় পড়েছিল, কে জানে সেই ফরাজিনের মনে থাকবে এত শয়তানি এত কিছু। ফরাজিনের কথা চিন্তা করে নূর ঘুমিয়ে গেল। ঘুমের মাঝে নূর একটা স্বপ্ন দেখল। নূর দেখল ফরহাদ ওর কাছে আসছে। ফরাজিন এসে নূরকে বলছে, নূর, এই দেখো, তোমার আমার বিয়ের আয়োজন হচ্ছে, তোমাকে আমার বউ করব, তুমি হবে আমার বউ। এরকম একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় নূরের। ততক্ষণে সকাল হয়ে গেছে। সকাল হতেই নূর ওর মা বাবাকে স্বপ্নের কথাটা খুলে বলে। সব শুনে নূরের বাবা চলে যায় নূরের মামার কাছে। নূরের বাবা ওর মামার কাছে যাওয়ায় ওর মামা বলে, আরে চিন্তা করবেন না, আমরা আজকে সন্ধ্যাবেলা যাব আপনাদের বাড়িতে। আজ দেখব ওই ফরাজ্জিন কতটা শক্তিশালী। নূরের মামার কথায় ওর বাবা বাড়িতে চলে আসে। ওদিকে কথা মতো সেদিন সন্ধ্যাবেলা নূরের মামা তার বন্ধু কবিরাজকে নিয়ে আসে। কবিরাজ আসার পর নূরের বাবাকে বলে, আমি ওই জিনটাকে আবার হাজির করব, কথা বলবো, আমাকে নিয়ে একটা ফাঁকা রুমে চলুন। আর হ্যাঁ, আমি ওই জিনটাকে এবার সরাসরি হাজির করব। ওই জিনটা ওর নিজের রূপে এসে কথা বলবে। আপনারা কেউ ভয় পাবেন না, চিৎকারও দিবেন না, বেশি ভয় লাগলে চোখ বন্ধ করে রাখবেন। কবিরাজের কথা মতো সেটাই করা হলো। সবাই মিলে একটা রুমে যাওয়া হলো। সবাই মিলে রুমে যাবার পর রুমের লাইট ও দরজা জানালা বন্ধ করে সামনে একটা মোমবাতি জ্বালিয়ে সেই কবিরাজ ফরহাদ জিনকে ডাকতে লাগলো। কবিরাজের ডাকে কিছুক্ষণের মধ্যে সেখানে এসে হাজির হলো ফরহাদ জিন। ও আসতেই নূরের মা বাবা সবাই ভয়ে কাঁপতে লাগলো, কারণ ফরহাদ জিনের চেহারাটা ছিল ভয়ঙ্কর। জিন সেখানে এসে কবিরাজকে বলল, কবিরাজ, আমাকে কেন বারবার বিরক্ত করিস বলতো? তোর পাশে যে কবিরাজ বসে আছে ওকে তো আমি বলে দিয়েছি আমি নূরকে পছন্দ করে ফেলেছি।
ওকে আমি বিয়ে করব। আমার পথে বাধা হয়ে দাঁড়াস না। কেন দাঁড়াচ্ছিস আমার পথে? শোন কবিরাজ, আমার সাথে লাগতে আসবি না। এতে কিন্তু তোর পরিণাম হবে ভয়াবহ। ফরাজিনের কথায় কবিরাজ কিছু না বলেই তার ব্যাগ থেকে ধুলার মতো কি জানি বের করে সেটা ফরাজ্জিনের উপর ছিটিয়ে দিল। সেই জিনটা ফরাজ্জিনের শরীরে ছিটানোর পর ফরাদ কেমন ছটপট করতে লাগলো আর বলতে লাগলো, কবিরাজ বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, বন্ধ করে সব। আমার কষ্ট হচ্ছে, বন্ধ করে সব, নইলে কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। জিনের কথায় কবিরাজ ওকে সেখানেই বন্দি করে ফেলল, মানে রুমের ভিতর। জিনকে বন্দি করার পর কবিরাজ হাত ইশারা দিয়ে কাদের জানি রাখলো। কবিরাজের ডাকে সেখানে এসে উপস্থিত হলেন দুজন জিন। সেই জিন দুটো এসেই কবিরাজের কথায় ফরাজ জিনকে মারতে লাগলো। জিন দুটোর আঘাতে ফরাজ জিন চিৎকার করতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ আঘাত করে সেই জিন দুটো চলে গেল। এদিকে ফরাজ জিন আহত হয়ে পড়ে রইল। তখন কবিরাজ বলল, দেখলি কার কত ক্ষমতা? আমি কথা কম বলি, কাজ বেশি করি। তোকে বেশি কথা বলতে চাই না, শুধু একটা কথাই বলবো, এই মেয়েটাকে ছেড়ে চলে যা, আর কোনো দিন আসবে না। আজকে প্রথমবার বলে ছেড়ে দিলাম, এরপর আর ছাড়বো না। যা, চলে যা। কথাটা বলে কবিরাজ ফরাজিনকে মুক্ত করে দিল। মুক্ত হয়ে ফরাজিন কবিরাজের দিকে তাকিয়ে সেখান থেকে চলে গেল। জিন চলে যাবার পর নূরের বাবা কবিরাজকে বলল, ভাই, ও কি একবারে চলে গেল? আর কি কোনো সমস্যা হবে না? নূরের বাবার কথায় কবিরাজ বলল, আশা করি কোনো সমস্যা হবে না, কিন্তু জিনদের ব্যাপারে সঠিক করে কোনো কিছু বলা যায় না। ওরা অনেক জেদি হয়। আপনারা যদি চান একেবারে নূরের কোনো সমস্যা না হোক, তাহলে নূরকে বিয়ে দিয়ে দেন। নূরের বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। এটাই একমাত্র পুরোপুরি ওই জিনটার হাত থেকে বাঁচার উপায়। কথাগুলো বলেই নূরের মামা ও সেই কবিরাজ দুজনে চলে গেল। ওরা চলে যাবার পর নূরের মা-বাবা বলতে লাগলেন, সেই জিনটার হাত থেকে বাঁচতে নূরের বিয়ে দিতে হবে। আমরা কালকে নূরের জন্য ছেলে দেখব। এই ভাবনায় সেই রাতটা কেটে গেল। পরের দিন কথা মতো নূরের বাবা নূরের জন্য ছেলে খুঁজতে লাগলো। এভাবে দুদিন চলে যাবার পর নূরের জন্য একটা ভালো ছেলে দেখা হয়। সেই ছেলেটাও আবার নূরকে দেখে পছন্দ করে। দুই পরিবারের পছন্দ হওয়ায় সেই ছেলের সাথে নূরের বিয়ে ঠিক করা হয়। এদিকে নূর শুরুতে এই বিয়েতে রাজি হচ্ছিল না। নূর চেয়েছিল আরও পরে বিয়ে করবে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে ওকে বিয়েটা করতে হচ্ছে। যাই হোক, নূরের বিয়ে ঠিক করা হয় দুদিন পরে। এদিকে ফরাজ জিনকে সেদিন হাজির করার পরও কয়দিনে সে আর আসেনি। ফরাজ জিন না আসায় সবাই হাসি খুশিভাবে নূরের বিয়ের আয়োজন করে। নূরের বিয়ের আয়োজন করে ঠিকই, কিন্তু বিয়ে আর হয় না। কেননা নূরের বিয়ের আগের রাতে নূর বাড়ি থেকে হারিয়ে যায়। নূর হারিয়ে যাওয়ায় ওর মা বাবা সব কালে খুঁজে, কিন্তু কোথাও পায় না। ওকে কোথাও না পেয়ে ওর মামার কাছে যাওয়া হয়। নূরের মামার কাছে যাওয়ার পর নূরের মামা বলে, নূরকে খুঁজে কোনো লাভ হবে না, কেননা নূরকে ফরাজিন ওর রাজ্যে নিয়ে গেছে। নূরের মামার কথায় নূরের মা বাবা অবাক হয়ে বললেন, কি, আমাদের মেয়েকে জিন রাজ্যে নিয়ে গেছে? কাল মেয়েটার বিয়ে, এখন আমরা কি করব? কথাটা বলে ওরা কান্না করতে লাগলো। ওদের কান্না দেখে নূরের মামা বললেন, আরে কেঁদো না, আমি দেখছি কি করা যায়। আমি আমার বন্ধুকে খবর দিচ্ছি, তোমরা বাড়িতে যাও। আমি আমার বন্ধুকে নিয়ে তোমাদের বাড়িতে আসছি। মামার কথায় নূরের মা বাবা বাড়িতে চলে আসলো। ওরা বাড়িতে আসার কিছুক্ষণ পরে কথা মতো নূরের মামা তার বন্ধু কবিরাজকে নিয়ে আসে নূরদের বাড়িতে। ওরা আসার পর দুজনে একটা রুমে বসে। সেখানে বসার পর কবিরাজের সাথে থাকা দুজন জিনকে পাঠায় জিন রাজ্যে নূরের খোঁজ খবর নিয়ে আসতে। কথা মতো সেই জিন দুজন চলে যায় জিন রাজ্যে নূরের খবর নিয়ে আসতে। ওরা জিন রাজ্যে যায় ঠিকই, কিন্তু ফিরে আর আসে না। এভাবে কেটে যায় 2 ঘন্টা। 2 ঘন্টা পর সেই দুটো জিন ফিরে আসে। ওরা ফিরে আসে আহত হয়ে। ওদেরকে দেখে মনে হয় কেউ ওদেরকে অনেক মেরেছে। ওদের এই অবস্থা দেখে কবিরাজ জিজ্ঞেস করায় সে জিন দুজন বলে তাদের ফরহাদ জিন ও তার বন্ধুরা মেরেছে। ওরা এটাও জানার নূর ফরহাদ জিনের কাছেই আছে। 2-1 দিনের মধ্যে ফরহাদ জিন নূরকে জোর করে বিয়ে করবে। জিনদের মুখে কথাটা শুনে নূরের মা বাবা কান্না করতে লাগলেন। তাদের মেয়ের এমন অবস্থা হবে ওরা ভাবতেই পারেনি। এদিকে জিন রাজ্য থেকে দুজন জিন ফিরে আসায় কবিরাজ বলে, এখন কি করব? তোমরা কি ওর সাথে যুদ্ধে পারবে না? তখন জিন দুজন বলে, না, আমরা তো পারবো না। ওরা 7 জন আর আমরা মাত্র 2 জন। আমরা দুজন ওদের রাজ্যে গিয়ে কিভাবে পারবো? অন্য কোথাও হলে না হয় চেষ্টা করতাম। জিনদের কথায় কবিরাজ নূরের মা বাবাকে বলে, আপনারা তো সবে শুনলেন, আমি দুঃখিত, আপনাদের মেয়েকে আমি ফিরিয়ে আনতে পারবো না। নূর যদি আমাদের দুনিয়াতে থাকতো তাহলে পারতাম। আপনারা অন্য কোনো হুজুর বা কবিরাজকে দেখাতে পারেন। কথাটা বলে চলে গেল সেই কবিরাজ। কবিরাজ চলে যাবার পর নূরের মামা নূরের মা বাবাকে নিয়ে আরও বড় কবিরাজ বা হুজুরের কাছে যায়। কিন্তু সবাই একই কথা বলে। সবাই বলে ওরা পিশাচ জিন, ওরা ভালো কথা শোনার মতো জিন না, আমরা এটা পারবো না। সবার কথা শুনে নূরের মা বাবা যেন অসহায় হয়ে বাড়িতে ফিরে আসলেন।
ওদিকে জিন রাজ্যের ঘটনা। নূর ফরহাদ জিনের কাছে জিন রাজ্যে এর আগেও নূর জিন রাজ্যে আসছিল। কিন্তু সেটা ছিল অনেক সুন্দর। কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম। নূর জিন রাজ্যে বন্দী। এমন অবস্থায় নূর ফরহাদকে বলল, "আপনি আমাকে ছেড়ে দিন। আমাকে ধরে নিয়ে আসছেন কেন?" নূরের কথায় ফরহাদ জিন বলল, "কেন ধরে নিয়ে আসছি জানিস না? তোকে বিয়ে করব। তুই হবি আমার বউ। তুই আমার বউকে মেরেছিস। একা করে দিয়েছিস আমাকে। এখন তোকে বিয়ে করে তোর সাথে সংসার করব।" জিনের কথায় নূর বলে, "আমি তো ইচ্ছে করে আপনার বউকে মারিনি। আমি তো জানতাম না। আপনারা সাপরূপে চলাফেরা করছিলেন। আপনি আমাকে মাফ করে দিন। আমাকে বাড়িতে রেখে আসুন। কালকে আমার বিয়ে।" "কিসের বিয়ে তোর? কার সাথে বিয়ে?" "কোনো বিয়ে হবে না। তোর বিয়ে হবে আমার সাথে। আমি ছাড়া আমি ছাড়া তুই অন্য কারো হতেই পারবি না।" নূর বলে, "দেখেন, বোঝার চেষ্টা করেন। আমি মানুষ, আপনি জিন। তাছাড়া আপনাকে দেখে আমার ভয় করছে। আমি তো বিয়েতে রাজি না। তাহলে আমাকে জোর করে কেন বিয়ে করছেন?" জিন বলে, "তোর এত কথার উত্তর আমি দিতে পারবো না রে। কোনো কথার উত্তর দিতে পারবো না। শুধু একটা কথাই বলবো, তোকে তোকে আমি বিয়ে করব। তোর মা-বাবা কিছুদিন আগে কবিরাজ নিয়ে এসে আমাকে অনেক আঘাত করেছিল। সেই আঘাতের ব্যথা এখনো আমি ভুলতে পারিনি। আগে তোকে বিয়েটা করি, তারপরে ওদেরকে দেখে নেব।" নূর বলে, "না, জীবনেও আমি আপনাকে বিয়ে করব না। আমাকে বাড়িতে যেতে দিন।" জিন বলল, "তোকে কখনো বাড়িতে রেখে আসব না। তোকে কালকেই বিয়ে করব। তোকে বিয়ের পর কোথাও যেতে দিব না। এখানেই রাখবো চিরজীবন আমার কাছে, ভালোবাসা দিয়ে। আর আমি এটার প্রতিশোধ নিব। কাল আমাদের বিয়ে। আমি বিয়ের আয়োজন করছি।" কথাটা বলে চলে গেল জিন। এদিকে নূরের মা-বাবার অবস্থা খুবই খারাপ। একমাত্র মেয়েকে হারিয়ে তারা যেন পাগল হয়ে গেছে, অসহায় হয়ে পড়ছে। নূর নেই, এদিকে কাল ওর বিয়ে। নূরকে না পেয়ে নূরের বাবা ছেলের বাবার সাথে দেখা করল আর বলল, "এই বিয়ে হবে না। নূর এখন বিয়ে করতে চায় না। ও বাড়িতে নেই।" নূরের বাবার এরকম কথায় ছেলের বাবা নূরের বাবার উপর অনেক রাগ করেন আর বলেন, "আপনার মেয়ে বিয়ে করবে না, এটা আগে বলতে পারেননি? কালকে আপনার মেয়ের সাথে আমার বিয়ে, আমার ছেলের বিয়ে। এই আয়োজনগুলো, কত সব আত্মীয়-স্বজন, দাওয়াত, বিয়ে ভেঙে দিচ্ছেন। কেমন বাবা আপনি? আপনি একটা খারাপ বাবা। আপনি একটা অসামাজিক লোক। আপনার জন্য আমি সালিশ ডাকবো। আপনার জন্য আমি সামাজিকভাবে আপনাকে বয়কট করব। আমরা যে আত্মীয়-স্বজনদের দাওয়াত করছি, সেটার কি হবে? আপনারা তো খুব খারাপ মানুষ। আপনাদের সাথে আত্মীয় না হয়েই ভালো হয়েছে। থাক, আর কিছু করলাম না। চলে যান আপনারা।" কথাটা বলে চলে যায় ছেলের বাবা। এদিকে নূরের বাবা অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে। কি করবেন উনি? ওনার মেয়ে তো নেই। এদিকে অপমানিত হয়ে কিছু করার আর নেই। একজন মানুষ যখন তার মেয়েকে হারায়, কিছু আর করতে নেই। সবাই সব দিক থেকে নানান ফিসফাস কথা বলছে। সবাই নানা কথা শোনাচ্ছে। চুপ করে সবই শুনতে হবে। কিছু করার নেই। নূর নেই। কোনো কবিরাজ বা হুজুরের কাছে গিয়ে কোনো লাভও হচ্ছে না। ওদিকে এভাবে কেটে গেলেও একটা দিন। কথা মতো ফরহাদ সব আয়োজন করলেন। আজ নূরকে বিয়ে করবে। এদিকে নূর কোনোভাবে রাজি হচ্ছে না। রাজি হওয়া তো দূরের কথা, ওদের সাথে থাকতেই ভয় লাগছে। সব জিনগুলো কেমন ভয়ঙ্কর দেখতে। নূরের ইচ্ছের বিরুদ্ধে বিয়ের আয়োজন করা হয়। ওদের নিয়ম অনুসারে বিয়ের কাজ চলে। এমন অবস্থায় নূর চিৎকার করতে থাকে আর বলে, "আমি বিয়ে করব না।" তখন ফরহাদ বলে, "এই চুপ কর। আর আমার কথা মতো বিয়ে কর। একটু পর তোর আমার বিয়ে। আর শোন, এখন তোকে আর আমাকে দেখতে আসবে আমাদের জিন সর্দার। উনি যদি কোনোভাবেই বুঝতে পারে তুই বিয়েতে রাজি না, তাহলে কিন্তু আমি তোর মা-বাবাকে মেরে ফেলবো। নিজের মা-বাবাকে বাঁচাতে চাইলে চুপ করে থাক। যেন জিন সর্দার এসে বুঝতে পারে এই বিয়েতে তোর ইচ্ছে আছে।" ফরহাদ জিনের কথায় মা-বাবাকে বাঁচাতে কোনো উপায় না পেয়ে নূর চুপ করে বসে রইল। এদিকে জিন সর্দার এসে নূর ও ফরহাদকে দেখে চলে যায়। জিন সর্দার চলে যাবার পর ফরহাদ জিন বিয়ের কাজ শুরু করেন। ফরহাদ জিন ও নূরের বিয়ে হবে এমন একটা সময় সেখানে এসে উপস্থিত হলেন অন্য আরেকটা জিন। সেই জিনটা ওখানে আসায় নূর দেখল জিনটা বেশ সুন্দর দেখতে, হাতে একটা তরবারি। সে রেগে সেখানে দাঁড়িয়ে আছে। এদিকে সে জিনকে দেখে ফরহাদ জিন বলল, "এই, তুই আবার কে? কোন গোত্রের জিন? আমাদের দিকে রেগে তাকিয়ে আছিস কেন? দেখ, এখন আমারও নূরের বিয়ে হবে। ঝামেলা করিস না। যা এখান থেকে।" ফরহাদ জিনের কথায় সেই জিনটা বললেন, "মেয়েটাকে ছেড়ে দে।" "কি? মেয়েটাকে ছেড়ে দিব? তুই কে, হ্যাঁ? আমাদের মাঝে এসে কথা বলছিস? শোন, তোকে দেখে মনে হচ্ছে তুই যোদ্ধা জিন। তুই যোদ্ধা জিন হতে পারিস, এতে আমার ভয় পাই না। তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই। চলে যা, চলে যা এখান থেকে।" এদিকে আবারও সে জিনটা একই কথা বলল, "মেয়েটাকে ছেড়ে দে।" বারবার একই কথা শুনে ফরাজ জিনের বন্ধু বলল, "এই, তুই কে? এখান থেকে চলে যা না রে ভাই। নইলে কি করবি? করবি শুনি?" সে জিনের কথায় ফরহাদ জিনের দুজন বন্ধু জিন সে জিন তার দিকে এগিয়ে গেল ওকে আঘাত করতে। এমন অবস্থায় সে জিন তার হাতে থাকা তরবারি দিয়ে ফরহাদ জিনের দুজন বন্ধুকে এক কোপে তাদের মাথাটা আলাদা করে ফেলল।
এই দৃশ্য দেখে ফরহাদ জিন দাঁড়িয়ে বলে উঠল, এই তুই কি করলি? ওদেরকে ওদেরকে মেরে ফেললি। কথাটা বলে ফরহাদ জিন রেগে এগিয়ে গেল জিনটার দিকে। ফরহাদ জিন ওর দিকে এগিয়ে যেতেই সে জিনটা ফরহাদ জিনের একটা হাত কেটে ফেলল। হাত কাটায় ফরহাদ চিৎকার করতে লাগলো। এই দৃশ্য দেখে বাকি জিনেরা থরথর করে কাঁপতে লাগলো। এদিকে সে জিনটা নূরের কাছে এসে নূরের হাতটা ধরে ফরহাদ জিনকে বলল, আর কখনো যদি ভুল করেও এর দিকে তাকাস বা ওর কাছে যাস, তাহলে সেদিন হবে তোর শেষ দিন। এই বলে সেই জিনটা নূরের চোখের দিকে তাকালো, আর তখনই নূর বেহুশ হয়ে গেল। নূর যখন হুঁশ ফিরল, তখন নূর দেখল খুব সুন্দর একটা জায়গা, আকাশে সুন্দর চাঁদ, পরিবেশটা খুব শান্ত, মিষ্টি মিষ্টি বাতাস বইছিল। নূরের হুঁশ ফেরায় এদিক সেদিক তাকাতেই পাশ থেকে সেই জিনটা বলল, কাকে খুঁজছো, আমাকে? নূর বলল, আমি কোথায়? এটা কোন জায়গা? আর আপনি? আপনি কে? নূরের কথা সেই জিনটা বলল, আমি একজন জিন, ভয় পেও না, ওরা তোমার কিছুই করতে পারবে না। আমি তোমাকে জিন রাজ্য থেকে নিয়ে আসছি। এটা তোমাদের দুনিয়া, আর আমরা একটা পাহাড়ের উপর। সেই জিনের কথায় নূর বলল, আমি বাড়ি যাব, আমাকে বাড়িতে রেখে আসুন দয়া করে। জিন বলল, হ্যাঁ, সকাল হওয়ার আগেই রেখে আসবো, ভয় পেও না। আমাকে দেখে কি তোমার ভয় করে? নূর বলল, ভয় তো করে। ফরাজ জিনেরা যদি আবার আসে? আরে কিভাবে আসবে? ওকে যা শাস্তি দিয়েছি, এতেই ওদের শিক্ষা হয়ে গেছে, ওরা আর আসবে না। নূর তখন বলে, আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনি হঠাৎ আমাকে বাঁচাতে আসলেন কেন? আমাকে বাঁচিয়ে আপনি আবার নতুন কোনো প্ল্যান করছেন না তো? জিন বলল, না না, সেরকম কিছু না। আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম তুমি কান্না করছো। তখনই খোঁজ নিয়ে জানতে পারলাম ওরা তোমাকে জোর করে বিয়ে করছে, তাই ওদের থেকে আপনাকে আমি বাঁচালাম। নূর বলল, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, আমি না জেনে ওই ফরহাদ জিনের স্ত্রীকে মেরেছি। ওরা সাপরূপে ছিল, ওনার বউকে মারায় এখনও আমাকে বিয়ে করতে চায়। নূরের কথায় জিনটা বলল, এখন আর চাইবে না, এখন থেকে ওর চিন্তা করতে হবে না। কথাটা বলে সে যে নূরের দিকে এগিয়ে এসে বলল, আমি তোমাকে বাড়িতে রেখে আসি, কিন্তু আমি আবার আসবো তোমার কাছে। কথাটা বলে জিন নূরের হাতে হাত রাখলো। এরপর নূরের আর কিচ্ছুটি মনে নেই। নূরের হুঁশ ফেরে ওর মা বাবার ডাকে। মা বাবার ডাকে হুঁশ ফেরার পর নূর মা বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে নূরের মা বলে, মা নূর, তুই কিভাবে আসলি? আর তুই আমাদের দরজার সামনে পড়ে আছিস কেন? মায়ের কথা জবাবে নূর ওর মাকে সব ঘটনা খুলে বলে। নূর এটাও বলে, ওই ভালো জিনটা ওকে এখানে রেখে গেছে নিশ্চয়ই। নূরের কথায় ওকে ভিতরে নিয়ে যাওয়া হয়। নূর ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। আদরে মেয়েকে ফিরে পেয়ে নূরের মা বাবার মুখে আনন্দের হাসি। মেয়েকে ফিরে পাওয়ার পর সেদিন রাতে নূরের বাবা নূরের মাকে বলে, আমরা তো আমাদের মেয়েকে ফিরে পেলাম, কিন্তু ওকে এমনি এমনি রাখা ঠিক হবে না। ফরাজ জিনটা কিন্তু মারা যায়নি, কি জানি হুট করে আবার কখন এসে ঝামেলা করে। এর থেকে ভালো আমরা নূরকে বিয়ে দিয়ে দেই। একবার বিয়েটা হলে এই জিনদের সমস্যা দূর হয়ে যাবে। নূরের বাবার কথায় নূরের মা বলেন, হ্যাঁ, ঠিকই বলছো, দেখো তোমার যা ভালো মনে হয় তাই করো। এসব বিষয়ে আলোচনা করে ওরা ঘুমিয়ে গেল। পরের দিন কথা মতো নূরের বাবা একটা ছেলেকে তাদের বাড়িতে নিয়ে আসে নূরকে দেখানোর জন্য। ছেলেটা এসে যেই না নূরকে দেখছে, তখনই বমি করতে করতে বলছে, ছি, এটা কোনো মেয়ে হলো? মেয়েটার মুখের মধ্যে এত ঘা কিভাবে হলো? ছি 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 ছি, দেখেই কেমন বমি ঘৃণা লাগছে। এরকম একটা মেয়েকে দেখতে আসছি আমি? চলে গেলাম আমি। কথাটা বলে চলে গেল ছেলেটা। এদিকে ছেলেটা চলে যাওয়ায় নূরের মা বাবাও নূর হা হয়ে রইলেন। কি বলে, ও পাগল নাকি? ছেলেটা এসব বলায় নূর ওর মা বাবাকে বললেন, মা, ও কি বলল? কার মুখে ঘা? আমার মুখে কি ঘা নাকি? নূরের কথায় ওর মা বলল, কই না তো, তুই ভালো। তাহলে ওসব কি বলল ছেলেটা? ওদের কথায় নূরের বাবা বলল, আরে ওর মাথায় মনে হয় সমস্যা আছে, কি সব আবল তাবল বলল। যা মা, তুই ঘরে যা। বাবার কথায় নূর ঘরে চলে গেল। এদিকে সেদিন রাতে নূরের কাছে সেই ভালো জিনটা আসে। সেই জিনকে দেখে নূর বললেন, আরে আপনি আপনি কেন আসছেন? নূরের কথা জবাবে সেই জিনটা বলল, কেন আসতে মানা বুঝি, আপনাকে দেখতে আসলাম। নূর বলল, আমাকে দেখার কি আছে শুনি? জিন বলল, আপনাকে দেখে নাকি মানুষের বমি আসে, আপনার মুখে নাকি ঘা। জিনের এমন কথায় নূর বলল, আরে এটা আপনি জানলেন কিভাবে? আমাকে আজ একটা ছেলে দেখতে আসছিল, জানেন, সেই ছেলেটাই এমনটা বলেছে। এটা আপনি কিভাবে জানলেন? নূরের কথায় সে জিনটা একটা অবাক করা কথা বলল। জিনটা বলল, নূর ছেলেটা এমনি এমনি এসব দেখেনি, ওকে আমি এসব দেখিয়েছি। তুমি তো ভালো, কিন্তু ছেলেটা যখন তোমার দিকে তাকিয়েছে, তখন দেখছে তোমার মুখে ঘা। কি? আপনি এমনটা করছেন কেন? কেন করছেন এটা বলুন? নূরের কথায় জিনটা বলল, কারণ আমি তোমাকে অনেক পছন্দ করি, ভালোবাসি। কি? আমাকে পছন্দ করেন মানে? দেখেন, ফরাজ জিন আমাকে এভাবেই বলতো, আপনি আমার উপকার করেছেন, দয়া করে এসব বলিয়েন না, আর আমার কাছে আসবেন না।
নূরের কথায় সে জিন বলল, ভালোবাসার মানুষের কাছে আসবো না? এটা কিভাবে হয় বলো? আমি তোমার কাছে আসবো। তুমি তোমার মা-বাবাকে বলবে ওরা যেন অন্য কোথাও তোমার বিয়ে দেওয়ার চেষ্টা না করে। আমি মা-বাবাকে না করতে পারবো না। ওরা যা ভালো মনে হয় তাই করবে। জিন বলল, তোমার মা-বাবা যাই করুক, তোমাকে অন্য কোথাও বিয়ে দিতে পারবে না। আমি এটা হতেই দিব না। কোনো না কোনো কারণে ভেঙে দিব। এখন ঘুমাও। আমি আজ আসি। কথাটা বলে চলে গেল সেই জিন। ও চলে যাওয়ার পর নূর চিন্তায়, চিন্তায় ঘুমিয়ে পড়ল। এই ঘটনার পরের দিন নূর কলেজে গেল। কলেজ থেকে ফেরার পথে সেই জিন নূরের কাছে আসলো আর বলল, কেমন আছো? অনেকদিন পর কলেজ আসলে, এত তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছ কেন? নূর বলে, আমি কি করব না করব সেটা আপনার কাছে জানতে হবে নাকি? ভালো লাগছে না তাই বাড়িতে যাচ্ছি। জিন বলল, ও ভালো লাগছে না? চলো না কোথাও ঘুরতে যাই? তুমি চাইলে তোমাকে নিয়ে ঘুরতে যাব। নূর বলল, না আমার লাগবে না। আপনার মতো করে ফরাজ যেন মিষ্টি মিষ্টি কথা বলতো, আমাকে তার মায়ে ফেলছিল। পরে কি হলো? ও আমাকে ধোঁকা দিল। ফরাদ তো আমার কাছে আসছিল প্রতিশোধ নিতে। আপনি কি জন্য আসছেন? কিসের প্রতিশোধ নিতে আসছেন বলুন? জিন বলল, নূর তুমি মিছে মিছে আমাকে সন্দেহ করছো। আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তোমার কাছে আসিনি। তোমাকে আমার সত্যি, সত্যি ভালো লাগছে। তাই তোমার কাছে আসি। নূর বলল, কেন? জিন রাজ্যে কি পরীর অভাব পড়েছে নাকি যে আমার কাছে আসছেন? জিন এটা বলে, হতেও পারে। কখন কাকে ভালো লেগে যায় কেউ তো বলতে পারে না, তাই না? নূর বলে, হয়েছে, হয়েছে। আপনার ভালো লাগা বাড়িতে চলে আসছি। আপনি চলে যান। মা-বাবা বুঝতে পারলে সমস্যা হবে। নূরের কথায় জিন সেখান থেকেই চলে গেল। জিনটা চলে গেলে ঠিকই, কিন্তু রাতের বেলায় আবার আসলো। রাতে নূরের কাছে আসায় নূর বলল, কি হলো? আপনি আবার কেন আসলেন? জিন তখন বলল, তোমার কাছাকাছি থাকতে আমার ভীষণ ভালো লাগে। তুমি ঘুমাও, সমস্যা নেই। আমি এখানে আছি। সময় হলে চলে যাব। তুমি ঘুমাও। তোমার সুন্দর চাঁদমাখা মুখটা আমি একটু ভালোবাসার চোখে দেখি। নূর বলল, না, আপনি আমার ঘরে থাকলে ঘুমাতে পারবো না। আপনি চলে যান। জিন বলল, আরে আমি তো তোমার সাথে ঘুমাবো না, তাই না? ভয়ের কিছু নেই। ঘুমাও তুমি। জিনের কথায় নূর কিছুক্ষণ জেগে থেকে একসময় ঘুমিয়ে গেল। এভাবে চলতে লাগলো দিন। রোজ রাতে জিনটা নূরের কাছে আসতো। এভাবে কেটে গেল ৩ থেকে ৪টা মাস। ৩-৪ মাস পরের ঘটনা। একদিন সকালে খাবার সময় নূরের হঠাৎ করে বমি শুরু হয়। ওর বমি হওয়ায় নূর ও নূরের মা-বাবা বিষয়টা স্বাভাবিকভাবে নেয়। কিন্তু এরকম ঘটনা বিকেলে হওয়ায় নূরের মা-বাবা নূরকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে যাওয়ায় ডাক্তার নূরকে দেখে ওর মা-বাবাকে বলে, খুশির খবর, আপনারা নানা-নানী হতে চলেছেন। আপনাদের মেয়ে মা হতে চলেছে। কি? ডাক্তার কি বলছেন আপনি? ভালো করে দেখুন তো আরেকবার। নূরের বাবার কথায় ডাক্তার বললেন, আরে হ্যাঁ, সত্যি বলছি। আমি আপনার মেয়ের টেস্টও করিয়েছি। সব টেস্টে একই ফলাফল। আপনাদের মেয়ে মা হতে চলেছে। কথাটা বলে চলে গেল ডাক্তার। উনি চলে যাবার পর নূরের মা-বাবা হাসপাতালে কিছু না বলে নূরকে নিয়ে আসলো বাড়িতে। নূরকে বাড়িতে নিয়ে আসার পর নূরের বাবা নূরের গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, তাহলে তলে তলে এসব করে বেড়াস, তাই না? তোর পেটে বাচ্চা আসলো কিভাবে? বাবার কথায় নূর কান্না করতে করতে বলল, বাবা এসব কিভাবে হলো? আমি সত্যি কিছু জানি না। দেখছো কেমন করে মিথ্যা বলে? তুই কি আমাদের পাগল মনে করছিস, তাই না? পেটের মধ্যে বাচ্চা এমনি এমনি আসে না, বুঝলি? বল এখনই ছেলেটা কে? নূর বলল, বাবা বিশ্বাস করো, আমি এসব কিছু জানি না। আমার সাথে কারো কোনো সম্পর্ক নেই। নূরের কথায় ওর মা বলল, নূর এমনি এমনি বাচ্চা পেটে আসে না। তুই কাউকে ভালোবাসলে সেটা বল। এখনো সময় আছে। আমরা ওই ছেলের মা-বাবার সাথে কথা বলি। নূর বলে, মা তোমাকে কিভাবে বোঝাই আমি? আমার কারো সাথে রিলেশন নেই। আমি তো নিজেই অবাক। আমার পেটে বাচ্চা আসলো কিভাবে? দেখো নূরের মা, দেখো তখন থেকে কেমন মিথ্যা বলে যাচ্ছে। ছি, 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 ছি। আমাদের মান সম্মান কিছুই রাখলে না। লোকে জেনে গেলে কি হবে? একবার ভাবতে পারছো? ওকে এখনই সত্যিটা বলতে বলো, নইলে মেরে ফেলবো আজ। বাবার কথায় নুরুর মা-বাবার পা ধরে কান্না করতে করতে বলল, মা, বাবা বিশ্বাস করো, আমি কিছুই জানি না। আমার মনে হয় এখানে কোনো ষড়যন্ত্র হয়েছে। এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। তোমরা আমাকে কোনো হুজুর বা কবিরাজের কাছে নিয়ে যাও। কবিরাজ যদি বলে আমার পেটে বাচ্চা আছে, তাহলে তোমরা আমার যা হচ্ছে আমাকে যা ইচ্ছে তাই কিছু বলো, আমি আমি কিছু বলবো না। নূরের এমন অনুরোধে ওর মা বলল, তুই শিওর তো তুই এসব কিছু জানিস না? নূর বলল, না, সত্যি বলছি আমি মা, এসব কিছু জানি না। তোমরা আমাকে কোনো হুজুর বা কবিরাজের কাছে নিয়ে চলো। নূরের কথায় ওর মা বলল, হ্যাঁ গো, নূরের বাবা, আমরা নূরকে নিয়ে আমার ভাই ওর মামার কাছে নিয়ে যাব নাকি? নূরের মায়ের কথায় ওর বাবা বলল, না না, নূরের মামার কাছে যাওয়া যাবে না। এসব গোপন রাখা ভালো। আমরা অন্য একজন কবিরাজের কাছে নিয়ে যাই ওকে।
কথাটা বলে সেদিন রাতেই নূরকে নিয়ে যাওয়া হলো একজন কবিরাজের কাছে। কবিরাজের কাছে যাবার পর নূরের বাবা কবিরাজকে বলল, কবিরাজ মশাই, আমার মেয়ের পেটে বাচ্চা, কিন্তু আমার মেয়ে বলছে ওর কারোর সাথে কোনো সম্পর্ক নেই, কারোর সাথে মেলামেশা করেনি। আপনি দেখুন তো এখানে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা। নূরের বাবার কথায় কবিরাজ বেশ কিছুক্ষণ ধরে নূরকে দেখেও খোঁজ খবর নিয়ে একটা অবাক করা কথা বলল। কবিরাজ বলল, হ্যাঁ, আপনারা ঠিকই বলছেন, আপনাদের মেয়ের পেটে বাচ্চা আছে। আর হ্যাঁ, আপনার মেয়েও সত্যি বলছে ওর কারোর সাথে সম্পর্ক নেই। আপনার মেয়ের পেটে যে সন্তানটা আছে সেটা জিনের সন্তান। কি? কবিরাজ সাহেব কি বলছেন কি? এটা কিভাবে সম্ভব? না, না, আমরা এসব বিশ্বাস করি না। এটা হতে পারে না। নূরের বাবার কথায় কবিরাজ বলল, বিশ্বাস করার মতো না হলেও এটাই সত্যি। আপনার মেয়ের পেটে জিনের সন্তান। একটা জিন আপনার মেয়ের সাথে সহবাস করার ফলে এমনটা হয়েছে। সেটা কোনো জিন, কোন জিন, কেমন সেটা ২-১ দিনের মধ্যেই জানতে পারবেন। আমি ওটা বলতে পারব না। কবিরাজের কথায় ওর মা-বাবা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে নূর এসব শোনার পর নিজেকে ধরে রাখতে পারে না। ও জ্ঞান হারিয়ে ফেলে। নূর জ্ঞান হারানোর ফলে নূরের মা-বাবা নূরকে ধরাধরি করে বিছানায় শুয়ে দেয়। ও কিছুক্ষণ পর নূরের জ্ঞান ফেরানো হয়। নূরের জ্ঞান ফেরার পর কবিরাজ নূরের বাবাকে বলে, আপনারা আপনাদের মেয়েকে নিয়ে বাড়িতে যান। ওর শরীরটা ভালো নয়। আর আপনার মেয়ের পেটে যে জিনের সন্তান, সেই জিনটা খারাপ নয়, সেটা ভালো জিন। আপনারা বাড়িতে যান, ২-১ দিনের মধ্যে জানতে পারবেন সবটা। কবিরাজের কথায় নূরের মা-বাবা নূরকে নিয়ে চলে গেল বাড়িতে। বাড়িতে যাবার পর নূর ওর মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, মা, এসব কি করে হলো? আমি এসবের কিছুই জানি না। তোমরা আমাকে ভুল বুঝো না দয়া করে। আমার সাথে কেন এমনটা হলো? কি করে হলো? মেয়ের কান্না দেখে ওর মা বলল, তুই কাঁদিস না মা। আমরা তোকে ভুল বুঝে কত কথা শুনিয়েছি। এই নূরের বাপ, কি করব এখন? এরকম একটা কথা না যায় কাউকে বলা, না যায় বোঝানো। নূরের মায়ের কথায় নূরের বাবা বলল, কি যে করব, মাথা কাজ করছে না। আচ্ছা শোনো, কালকে নূরকে নিয়ে হাসপাতালে যাব। আর ডাক্তারকে বলবো নূরের পেটের বাচ্চাটাকে নষ্ট করতে। এখনো বেশি দিন তো হয়নি। যদিও পেটের বাচ্চা নষ্ট করা অনেক বড় পাপ কাজ, কিন্তু আমাদের পরিস্থিতি আলাদা। ওর পেটের বাচ্চার বাবা একটা জিন, আর নূরের এখনো বিয়ে হয়নি। লোককে জানাজানি হলে সব কিছু শেষ হয়ে যাবে। এসব মাথায় রেখে বাচ্চাটা নষ্ট করতে চাচ্ছি। নূরের বাবার কথায় ওর মা বলল, হ্যাঁ, এটাই করতে হবে। আগে বাচ্চাটা নষ্ট করি, তারপর কোনো কবিরাজের কাছে গিয়ে জানবো কোনো জিন আমাদের মেয়ের সাথে এভাবে আসলে করছে কিনা। আর যেই কোন জিনটা মেয়েটার সাথে এমনটা করছে, দুজনের চিন্তায় সেটাই করা হয়। রাতে আর কোথাও না গিয়ে পরের দিন সকালবেলা নূরকে নিয়ে অন্য কোনো একটা হাসপাতালে যাওয়া হয়। সেখানে যাবার পর নূরের বাবা ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব, এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ও আমার মেয়ে। ওর নাম নূর। আমি জানি আপনি আমার কথাটা শুনে রাগ করবেন, মানতে চাইবেন না। উপায় না পেয়ে আপনাকে কথাগুলো বলতে হচ্ছে। আমার মেয়েকে একটা খারাপ দুষ্টু ছেলে কয়েক মাস আগে জোরপূর্বক ধর্ষণ করেছে, যার ফলে ওর পেটে বাচ্চা চলে আসছে। এখন আপনি বলেন, এরকম হলে কি আমাদের মান সম্মান থাকে? এখন আমরা ছাড়া বিষয়টা কেউ জানে না। আমরা চাই ওর পেটের বাচ্চাটা নষ্ট করতে। আপনি যদি সাহায্য করেন তাহলে আমাদের অনেক উপকার হয়। নূরের বাবার কথায় ডাক্তার বলল, দেখুন, আমরা ডাক্তার। আল্লাহর রহমতে আমাদের হাতে মানুষ বাঁচে, আবার মরে। আমরার আমরা ইচ্ছে করে তো কাউকে মারতে চাই না। আপনাদের পরিস্থিতি আমি বুঝতে পারছি। আমি আপনাদের মেয়েকে টেস্ট করে দেখছি। যদি পেটের বাচ্চার বয়স বেশি দিন হয়ে যায় তাহলে আর কিছু করার থাকবে না। যদি ৩ মাসের মধ্যে হয় তাহলে করতে পারবো। আপনারা একটু অপেক্ষা করুন। কথাটা বলে ডাক্তার নূরকে নানানভাবে টেস্ট করলো। সব রকম টেস্ট করে ডাক্তার নূরের মা-বাবাকে একটা অবাক করা কথা বলল। ডাক্তার বলল, কই, আপনাদের মেয়ের পেটে তো কিছু নেই। আপনারা কি সব বললেন? আপনাদের মেয়ে তো গর্ভবতী না। ওর পেটে তো কিছুই নেই। কি? ডাক্তার সাহেব ভালো করে দেখুন না। ২ দিন আগেও তো অন্য একটা হাসপাতালে দেখালাম। ওখানকার ডাক্তার তো বলল নূরের পেটে বাচ্চা। এমনকি আমরা একজন কবিরাজকেও দেখেছি। উনিও একই কথা বলেছিলেন। নূরের বাবার কথায় ডাক্তার বললেন, আমি জানি না আপনারা কাকে দেখিয়েছেন। আমাদের এটা বড় নামকরা হাসপাতাল। উন্নত প্রযুক্তি আছে আমাদের হাসপাতালে। আমাদের এখানে এত বড় ভুল হবার কথা না। আমি সিওর হয়ে বলছি। আপনার মেয়ের পেটে কোনো বাচ্চা নাই। ডাক্তারের কথায় নূরের মা-বাবা কি বলবে, কি করবে বুঝতে পারছে না। ২ দিন আগেও অন্য ডাক্তার বলল ওর পেটে বাচ্চা। কবিরাজ, কবিরাজও কিন্তু ঠিক একই কথা বলল, ওর পেটে জিনের বাচ্চা। এখন ইনি বলছেন বাচ্চা নেই। আসলে এখানে হচ্ছেটা কি? নূরের বাবাকে চিন্তিত দেখে ডাক্তার বলল, দেখুন, আমি বুঝছি না আপনারা কি নিয়ে চিন্তা করছেন। আমি যা জানলাম আপনাদেরকে বললাম। আপনারা চাইলে অন্য হাসপাতালে অন্য ডাক্তারকেও দেখাতে পারেন।
ডাক্তারের কথায় নূরের মা বাবা তাই অন্য একটা কাজই করলেন। সেদিন নূরকে নিয়ে অন্য আরেকটা হাসপাতালে গেলেন। সেখানে যাবার পর সেই ডাক্তারও একই কথা বললেন, নূরের পেটে কোনো বাচ্চা নাই। এদিকে ডাক্তারের এমন কথায় নূরের মা বাবা নূরকে নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাবার পর নূরের বাবা বলল, এটা কি হলো? দুদিন আগেও না ডাক্তার বলল ওর বাচ্চা পেটে। আমার মনে হয় কি প্রথম ডাক্তার দেখতে ভুল দেখেছিল। নূরের বাবার কথায় ওর মা বলল, সেটাই হতে পারে, কিন্তু কবিরাজ যে বলল নূরের বাচ্চা পেটে, ওর পেটে জিনের বাচ্চা। মায়ের কথায় নূর বলল, মা, কবিরাজ কিন্তু মিথ্যা বলেনি। আমি কিন্তু বুঝি আমার শারীরিক পরিবর্তন, আমার পেটে কিছু একটা আছে, আমি এটা অনুভব করি। কিন্তু আজকে ডাক্তার যে বলল পেটে কিছু নেই, এখন কোনটা বিশ্বাস করব? নূরের কথায় ওর মা বলল, আমার মনে হয় আমাদের কিছু একটা করা উচিত এবং অপেক্ষাও করতে হবে। কিছুদিন পর দরকার হয় আবার ডাক্তার দেখাবো, তখন হয়তো আসল সত্যিটা জানা যাবে। নূরের মায়ের কথায় নূরের বাবা বললেন, হ্যাঁ, তুমি ঠিক বলেছ, এটাই করি। মা নূর, তুই ঘরে যা, আর যা, রেস্ট কর। মা বাবার কথায় নূর চলে গেল ঘরের ভেতরে, কিন্তু তার মন থেকে ভয়টা কাটেনি। হঠাৎ করে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়বে সে ভাবতেই পারেনি। যাই হোক, সেদিনটা তো ভালোই ভালোই কেটে যায়, আর কোনো সমস্যা হয় না। সেদিন রাতে জিন নূরের ঘরে আসে। জিনটা এসে নূরকে বলে, কি ব্যাপার, তোমার কি মন খারাপ? জিনের কথার জবাবে নূর বিছানায় উঠে বসে। বলেন, হ্যাঁ, অনেক মন খারাপ। জানি না আমার সাথে কেন এমনটা শুরু হলো। আচ্ছা, আপনি তো জিন, অনেক কিছু জানেন, আমাকে একটা কথা বলতে পারবেন? নূরের কথায় জিন বলল, কি কথা বলো? তখন নূর বলল, কি করে যে বলি, বলতেও খারাপ লাগছে। ২-৩ দিন আগে হঠাৎ আমার বমি হয়। সেজন্য মা-বাবা আমাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে যাবার পর ডাক্তার বলে, আমার পেটে নাকি বাচ্চা। কিন্তু আমি তো কারো সাথে শারীরিক সম্পর্ক করিনি। এমন খবর শোনার পর মা-বাবাকে আমাকে অনেক বকাঝকা করে। বকাঝকা করার পর আমার খুব মন খারাপ হয়। তারা আমাকে নানা কথা শোনানোর পর আমি ভেতর কোণে একদমই আমি ভেঙে পড়ি। বিশ্বাস করেন, আমি এমন কোনো ভুল কিছু করিনি। আপনি আপনি কি এসব করেছেন? তখন চুপ করে নীরবতা থাকার পর তখন নূর আবার বলে, পরে মা-বাবা আমাকে একজন কবিরাজের কাছেও নিয়ে যায়। সেই কবিরাজের কাছে যাবার পর কবিরাজ বলে, আমার পেটে নাকি জিনের সন্তান। ঘটনাটা এখানে থেমে থাকেনি। আজকে আবার হাসপাতালে গিয়েছিলাম। অন্য ডাক্তারের কাছে ইনি আবার বলল, আমার পেটে কোনো বাচ্চা নেই। এখন আমি কার কথা বিশ্বাস করব? বলুন, কি করব? আপনিই বলুন না। নূরের কথায় জিন বলল, নূর, তোমাকে প্রথম ডাক্তার ও কবিরাজ ঠিকই বলছে, তোমার পেটে বাচ্চা আছে। কি? আপনি কি সত্য বলছেন? আমার পেটে কি আসলেই বাচ্চা আছে? কার বাচ্চা? নূরের কথা জবাবে সে জিন বলল, হ্যাঁ, সত্যি তোমার পেটে বাচ্চা আছে, একটা জিনের সন্তান। আর সেই জিনটা আর অন্য কেউ না, আমি। না, না, এটা হতে পারে না। আপনি মজা করছেন, তাই না? বলুন, আপনি মজা করছেন? নূরের কথায় জিন বলল, না নূর, আমি সব সত্যি বলছি। তোমার পেটে আমার সন্তান। আমি তোমাকে তোমার সাথে সহবাস করছি, যার ফলে তোমার পেটে বাচ্চা আসছে। জিনের কথায় নূর বলল, তাহলে আজকে দুজন ডাক্তার কেন বলল আমার পেটে কোনো বাচ্চা নেই? নূরের কথায় জবাবে জিন জানালো, ওর কারণ আছে। তোমার মা বাবা তোমাকে আজকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল তোমার পেটের বাচ্চাটাকে নষ্ট করতে। আমি বেঁচে থাকতে এমনটা কি করে হতে দেই বলো? তাই আমি এমন কাজ করেছি, যেটা কোনো ডাক্তার বুঝতে পারবে না। তোমার পেটে বাচ্চা আছে, কিন্তু ওরা বুঝতেই পারবে না। টেস্ট করলেও ধরা পড়বে না কিছু। আমি আমার বাচ্চাকে নষ্ট করতে দেব না। জিনের কথায় নূর ওকে একটা থাপ্পড় দিয়ে বলল, কেন করলেন এমনটা? বলেন কেন করলেন? কেন আমার সর্বনাশ করেছেন আপনি? আমি কি ক্ষতি করেছিলাম আপনার? আপনি এই জন্য কি ফরাজ জিনের হাত থেকে আমাকে বাঁচিয়েছেন? আপনি তো ফরাজ জিনের থেকেও খারাপ। আপনি একটা খারাপ জিন। আমার উপকার করার নামে আমার সাথে সহবাস করছেন, যার ফলে আমার পেটে বাচ্চা চলে আসছে। কেন করলেন এমনটা? উত্তর দিন। নূরের কথায় জিন বলল, আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি, সেজন্য করেছি। এসব আমি আমি ভালোবাসার কারণে করেছি। আমি তোমাকে বিয়ে করব নূর। আমি সত্যি তোমাকে ভালোবাসি। তুমি ছাড়া অন্য কোনো পরী, অন্য কোনো মানুষ কখনোই আমার মন কাড়েনি। আমি জীবনে যতগুলো মানুষ দেখেছি, সব থেকে তুমি অসাধারণ। তোমার ভেতরে এমন একটা অদ্ভুত ক্ষমতা আছে, তুমি মায়ায় ফেলতে পারো। তোমার সৌন্দর্যতা, তোমার সরলতা আমাকে ঘায়েল করেছে। বিশ্বাস করো, আমি কোনো অন্য মতলব নিয়ে আসিনি। আমি ভালোবাসার দাবি থেকে ভালোবাসা নিয়ে আমি তোমার কাছে আসছি। আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমাকে ভুল বোঝো না। কি? বিয়ে আপনাকে? জীবনেও না। আমি কালকেই মা-বাবাকে আপনার কথা বলব। মা-বাবা যেন কবিরাজের কাছে গিয়ে আপনাকে ধরে শাস্তি দেন।
নূরের কথায় জিন বলল, নূর পাগলামি করো না, শান্ত হও প্লিজ, শান্ত হও। আমি যা করছি ভালোর জন্য করছি। নূর বলে, কিসের ভালো? আপনি আমার সাথে অন্যায় করছেন। আমার সাথে সহবাস করে একটা অনাগত বাচ্চাকে আমার মধ্যে নিয়ে আসছেন। আপনি আমার অনুমতি ছাড়া আমার সাথে খারাপ কাজ করছেন। আপনি আসলে একটা খারাপ। আপনি একটা খারাপ জিন। আমি আপনাকে কখনো ক্ষমা করব না। সেই ফরহাদ জিন আপনি, কোনো পার্থক্য নেই। একটা খারাপ জিন থেকে রক্ষা করে আপনি আমাকে আবার একটা মারাত্মক খারাপের মধ্যে ফেলে দিলেন। আমি কিভাবে মুখ দেখাবো সমাজের কাছে? আমি কিছু জানি না। আমি আমি আপনার কথা মা-বাবাকে বলবো। জিন বলে, নূর প্লিজ শান্ত হও না। প্লিজ শান্ত হও। আমি তোমাকে হারাতে পারব না। তুমি শান্ত হলেই সব ঠিক হয়ে যাবে। নূর বলল, কিছুই ঠিক হবে না। আমি এখনই আপনার কথা মা-বাবাকে বলবো। জিন বলে, তোমার মা-বাবা আমার কথা জানে, আমাকে চেনে। কি বলবা আমার কথা? তুমি কি জানো আমি কে? আমার নাম কি? জিনের কথায় নূর বলল, কে আপনি? নাম কি আপনার বলুন তো? বলুন আমাকে। নূরের কথায় জিন বলল, আমার নাম আজমাইন। তোমার মা-বাবা আমার কথা জানতে পারলে চমকে উঠবে। আজমাইন? আজমাইন? জিনের কথায় নূর অবাক হয়ে বলল, কেন চমকে উঠবে, কেন? আপনি কে? দয়া করে বলুন না। আপনি কে? আপনাকে অনুরোধ করছি, বলুন না। নূরের অনুরোধে সে জিন বলল, নূর, আমি তোমার সাথে যা করেছি ভুল কিছু করিনি। আমি তোমার আমি তোমার স্বামী। তুমি আমার বউ। আমরা অনেক আগে থেকেই বিবাহিত। তো কি? আমরা বিবাহিত মানে? মাথা ঠিক আছে তো? কি সব আবোল-তাবোল বলছেন আপনি? আবোল-তাবোল নয় নূর। আমি ঠিকই বলছি। আমরা অনেক আগে থেকে বিবাহিত। আমি তোমার বর, জিন বর। আপনি আমার বর হলে আমি জানি না কেন। আর আপনার সাথে আমার কখন কবে বিয়ে হয়েছে? মিথ্যে কথা। আমি মানি না। নূরের কথায় আজমাইন জিন একটা পুরনো ঘটনা বলতে শুরু করলেন। জিন বললেন, তোমার আমার বিয়ে হয়েছিল কয়েক বছর আগে। তোমার দাদা খুব ধার্মিক মানুষ ছিলেন। সেই সুবাদে তোমার দাদার সাথে আমার পরিচয় হয়। আমি ওনাকে সম্মান করে চলতাম। বলতে পারো ওনাকে ওস্তাদ মানতাম। ওনার সাথে আমার সম্পর্ক ভালো হওয়ায় তোমাদের বাড়িতে আমার যাওয়া আসা ছিল। আমি যে তোমার দাদার কাছে আসি এটা তুমি জানতে, কিন্তু আমাকে কখনো দেখোনি। একদিন তোমার দাদাকে বলে তুমি প্রথম আমাকে দেখো। আমরা সেদিন প্রথম কথা বলি। এরপর থেকে তোমার সাথে আমার দেখা ও কথা হতে থাকে। এভাবে আস্তে আস্তে দুজন দুজনকে ভালোবেসে ফেলি। দুজন দুজনকে ভালোবেসে ফেলার কয়েক মাস পর আমরা বিয়ে করি। যদিও মানুষের সাথে জিনদের বিয়ের ঠিকানা উম এটা আসলে ওভাবে হয়ে ওঠে না, সবকিছু মিলেই ঠিকও না। নিয়মের বাইরে, তবুও ভালোবাসার টানে এটা করছি। তোমার আমার বিয়ে হওয়ার শুরুতে তোমার পরিবার মেনে না নিলেও পরে ঠিকই মেনে নেয়। তোমার পরিবার আমাকে মেনে নেয়ায় আমি তোমাদের মাঝে এক অন্য আমিকে খুঁজে পেলাম। আমি তোমাকে মাঝে মধ্যে আমার জিন রাজ্যেও নিয়ে যেতাম। তোমার সাথে আমার বিয়ের ২-১ বছর পর আমাদের একটা কন্যা সন্তান হয়। আমরা আদর করে ওর নাম রাখি ইয়ামিনী। ইয়ামিনী মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। আমরা বিয়ের পর সুখে ছিলাম। কিন্তু একটা দুর্ঘটনায় আমরা আমাদের মেয়েকে হারিয়ে ফেলি। আমাদের ফুটফুটে সুন্দর মেয়েটা মারা যায়। নূর, আমি একজন যোদ্ধা জিন। আমি সহ আরো ৬ জন, আমরা মোট ৭ জন জিন আমাদের জিন গোত্রের সেনা প্রধান। আমরা আমাদের রাজ্যের জিন সর্দারের আদেশে কাজ করি। আমাদের অধীনে অনেক সৈন্য জিন আছে। আমাদের গোত্রে কোনো সমস্যা হলে আমরা সেটা দেখে রাখি বা অন্য জিন গোত্রের হাত থেকে। আমাদের গোত্রের একবার অন্য একটা জিন গোত্রের সাথে যুদ্ধ হয়। সে যুদ্ধে আমাদের গোত্রের অনেক জিনপুরি মারা গেছে। ওদের সাথে মারা যায় আমাদের আদরের ছোট মেয়েটা। আমাদের মেয়েটা মারা যাওয়ার পর তুমি সহ তোমার মা-বাবা আমার উপর রাগ করে অনেক, অনেক বেশি পরিমাণে দূরত্ব নিতে চাচ্ছিলে। তোমরা মনে করো আমাদের মেয়ে মারা যাওয়ায় আমি দায়ী। কেননা আমি যোদ্ধা জিন তাই। আমাদের মেয়ে মারা যাওয়ায় তোমার মা-বাবা আমাকে দেখতে পারত না। তোমার সাথেও আমার ঝগড়া হতো। এভাবে কেটে যায় আরো কয়েকটা মাস। কয়েক মাস পর আমাদের জিন সর্দারের সাথে ঝামেলা হয় তোমাদের মানুষ একজন শক্তিশালী তান্ত্রিকের। সেই তান্ত্রিকের সাথে ঝামেলা হওয়ায় আমাদের জিন সর্দার আমাদের ৭ জন সেনা প্রধান জিনকে আদেশ করে সেই তান্ত্রিকের সাথে যেন যুদ্ধ ঘোষণা করে। তান্ত্রিককে যেন উচিত শিক্ষা দেয়। আমরা ৭ জন জিন হলেও কিন্তু আমি জানতাম সেই তান্ত্রিক খুবই শক্তিশালী। ওখানে গেলে উল্টো আমাদেরই সমস্যা হবে। এদিকে জিন সর্দারের আদেশ নাও করতে পারছি না। সামনে সমস্যা হবে ভেবে তোমাকে আমি তোমার মা-বাবার কাছে রেখে যাই।
আমি যদি সেই তান্ত্রিকের কাছে গিয়ে আর ফিরে না আসি, তাই একটা কাজ করি। আমি তোমাকে এমন একটা জিনিস খাইয়েছি, যেটা খেলে তুমি তোমার আমার অতীত ভুলে যাবে। বলতে পারো, আমি তোমাকে সব ভুলিয়েছি। তোমাকে সব ভুলিয়ে আমি সহ আমার বাকি ৬ জন বন্ধু যাই সেই তান্ত্রিকের সাথে যুদ্ধ করতে। কিন্তু আমরা ওনার সাথে পেরে উঠিনি। সেই তান্ত্রিক আমাদের ৭ জনকে বন্দী করে একটা পাত্রের ভিতরে রেখে দেয়। আমাদের বন্দী করে পুঁতে রাখে মাটির নিচে। আমরা তো ভেবে নিয়েছি কখনো হয়তো মুক্তিই পাবো না। আমরা সেখানে দীর্ঘ ৩ বছর বন্দী ছিলাম। ৩ বছর পর আমরা সেখানে বন্দী ছিলাম। সেই জায়গাটার কাজ শুরু হয়, মানে সেই জায়গার মালিক সেখানে বাড়ি করবে। সেই জন্য সেখানে মাটি খোঁড়া হয়। সেখানে মাটি খোঁড়ার সময় একজন সেই কর্মচারী সেই পাত্রটা দেখে আর সেটা খুলে ফেলে। ওটা খোলার পর আমরা মুক্ত হই। আমি মুক্ত হবার সাথে, সাথে চলে আসি তোমার কাছে। কিন্তু তোমার এখানে আসার পর খোঁজ নিয়ে জানতে পারি ফরহাদ জিন তোমাকে ধরে নিয়ে গেছে। ও তোমাকে বিয়ে করতে চায়। আমার বউকেও বিয়ে করবে। কথাটা শুনে এতটা রাগ হয়েছিল ভেবেছিলাম ওকে মেরেই ফেলব। আজমান জিনের মুখে কথাগুলো শুনে মনের অজান্তে চোখের কোণে পানি চলে আসছে নূরের। নূর কথাগুলো শুনে বললেন, আপনি যা বললেন এসব কি সত্যি? আপনি কি সত্যি আমার বর? জিন বলল, হ্যাঁ নূর, আমি তোমার জিন বর। তোমার হয়তো পুরনো কিছু মনে নেই, তবে এটাই সত্যি। তুমি চাইলে তোমার মা বাবাকে জিজ্ঞেস করো। ওদের জিজ্ঞেস করলে ওরা সত্যি বলবে। তুমি কাল সকালে তোমার মা বাবাকে জিজ্ঞেস করবে। ওরা বলবে আমি আজকে আসি। আর হ্যাঁ, তোমার পেটে বাচ্চা আছে, একটু সাবধানে থাকবে। কথাটা বলে চলে গেল জিন। ও চলে যাওয়ার পর শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলো নূর। এক মুহূর্তে যেন সব কিছু উল্টে গেল। অতীতের কথা শুনে কোনোভাবে ঘুম আসছে না নূরের। সারা রাত জেগেই কাটিয়ে দিল নূর। সকালবেলা নাস্তা করার সময় নূরের মা নূরকে ডাকলো। মায়ের ডাকে নূর কাছে গিয়ে বলল, মা তোমরা খাও, আমার খেতে ইচ্ছে করছে না। মেয়ের কথায় ওর মা বলল, কেন রে মা, চিন্তা করছিস? চিন্তা করিস না, তোর কিছুই হবে না। কিছুদিন পর তোকে আবারও ডাক্তারের কাছে নিয়ে যাব। তখন জানা যাবে তোর পেটে বাচ্চা আছে কিনা। মায়ের কথায় নূর বললেন, তার আর দরকার হবে না মা, আমি জানি আমার পেটে বাচ্চা আছে। কি, তুই জানিস? কিভাবে জানলি? মায়ের কথার জবাবে নূর বললেন, মা আজমাইনকে তোমরা কি চেনো ওকে? নূরের কথায় ওর মা বাবা ওর দিকে তাকিয়ে বলল, কোন আজমাইনের কথা বলছিস তুই? নূর বলল, জিন আজমাইন। নূরের কথা শুনে ওর বাবা বলেন, দেখ মা, আমরা অন্য মা বাবাদের মতো না যে কোনো কিছু স্বীকার করব না। হ্যাঁ, আমরা আজমাইন জিনকে চিনি। তোর সাথে ওর বিয়ে হয়েছিল। তুই তুই সংসারও করছিস। কিন্তু এখন আমরা ওকে তোর বর হিসেবে মানি না। জিনও মানুষের সংসার হয় না মা। তোর ফুটফুটে সুন্দর সন্তানটা মারা গেছে আজমাইন জিনের জন্যই। ও যদি এই সেনা পদে যুক্ত না থাকতো, তাহলে ওর এতটা শত্রু সৃষ্টি হতো না। আমরা জানি তোর ওসব কিছু মনে নেই। মনে না থাকাই ভালো। ও আর কখনো ফিরে আসবে না। ও বন্দী হয়েছে। আমরা তোকে অন্য কোথাও বিয়ে দিব। বাবা, ও ফিরে আসছে। কি? কে ফিরে আসছে? নূর, কার কথা বলিস? নূর তখন বলে, আজমাইন ফিরে আসছে। কি বলিস? আজমাইন ফিরে আসছে মানে? ও না বন্দী? ও কিভাবে ফিরে আসলো? নূর বলে, বাবা, ও ও নাকি মুক্ত হয়েছে আর আমার কাছে আসছে। আমার পেটে যে বাচ্চাটা আছে সেটা অন্য কারো না, ওটা আজমাইনেরই বাচ্চা, আজমাইন জিনের। নূরের কথা শুনে ওর মা বলেন, নূর কি বলেছিস এসব? তোর পেটে আজমাইন জিনের বাচ্চা মানে? তোকে কে বললো এসব? নূর বলে, আজমাইন জিন আমার কাছে এসেছে, এসেই বলছে ফরা জিনের কাছ থেকে আমাকে বাঁচিয়ে এনেছে যে জিনটা, সেটাই আজমাইন জিন। ও আমাদের কাছে আশেপাশে থাকার জন্যই সব সময় অস্থির থাকতো। বন্দি ছিল, কিছুই করতে পারেনি। ও আমার কাছে আসতো মাঝে মাঝে। নূরের কথায় ওর বাবা রেগে গিয়ে বলল, কেন আসে? আমরা চাই ও যেন তোর কাছে আর না আসে। ও আসলে না করে দিবি। বাবার কথায় নূর কিছু না বলে চুপ করে রইল। এদিকে ওর বাবা ওর মাকে বলল, শোনো, চলো তোমার ভাইয়ের কাছে যেতে হবে। তোমার ভাইয়ের কাছে গিয়ে দেখি কোনো উপায় পাই কিনা। নূরের পেটে জিনের সন্তান, এটা কোনোভাবে মানব না। কথাটা বলে কিছুক্ষণের মধ্যে নূর মা বাবা ওর কবিরাজ মামার সাথে দেখা করতে গেল। এদিকে নূর বাড়িতে একা, ওর মন খারাপ। নূর একা হওয়ায় জিন ওর কাছে আসে। ও এসে বলে, নূর, তোমার মন খারাপ কেন? আমি জানি সত্যিটা জানার পর তোমার অন্যরকম লাগবে, তবে এটাই সত্যি, আমি তোমার বর। নূর বলল, আপনি আর আমার কাছে আসিয়েন না। মা বাবা আপনার কথা শুনে অনেক রাগ করছে। ওরা আপনাকে মেনে নিচ্ছে না। আমার মামা কবিরাজ। মা বাবা মামার কাছে গেছে, ঝামেলা হতে পারে। আপনি চলে যান প্লিজ, আপনি চলে যান। নূরের কথার জবাবে আজমাইন বলল, ওনারা যার কাছে ইচ্ছে যাক, যা করতে হয় করুক, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না।
আপনি বুঝার চেষ্টা করেন। আমার মামা কবিরাজ। উনি এসে যদি আপনাকে বন্দী করে? কেন এমনটা করছেন আপনি? চলে যান। প্লিজ চলে যান না। জিন তখন বলে, ভালোবাসার জন্য অনেকে জীবন দিতে পারে। আর তুমি তো আমার বউ। তোমার জন্য আমি যেকোনো বিপদের মোকাবেলা করতে পারি। আমি তোমার সাথেই থাকব। কথাটা বলেই চলে গেল জিন। এদিকে বেশ কিছুক্ষণ পর নূরের মা-বাবা ফিরে আসলো বাড়িতে। ওরা ফিরে এসে নূরকে বলল, তোর বাবা বললেন আজ রাতে আসবে আমাদের বাড়িতে। মায়ের কথা শুনে নূর বলল, মা, কেন এগুলো মিছিমিছি ঝামেলা করছো বলো তো? মামাকে বলার কি দরকার ছিল? কথাটা বলে নূর ঘরে চলে গেল। এদিকে কথা মতো নূরের মামা রাতে আসলো ওদের বাড়িতে। নূরের মামা আসায় নূরের বাবা বলল, এখন কি করব? তখন নূরের মামা বলল, ওকে হাজির করতে হবে। আজমাইন জিনকে হাজির করে দেখি। কথাটা বলে নূরের মামা জিনকে হাজির করলেন। নূরের মামাটাকে আজমাইন জিন হাজির হলো। ও হাজির হয়ে বলল, আসসালামু আলাইকুম। আমাকে কেন হাজির করা হলো? ওয়ালাইকুম আসসালাম। আপনাকে হাজির করার কারণ তো আপনি জানেন। কেন এমন করছেন? আপনিও আমার ভাগিনী নূর। আমাদের কাউকে না বলে বিয়ে করছেন। তখন না হয় মেনে নিয়েছি। কিন্তু আপনি বন্দী হওয়ার পর আবার ফিরে আসছেন। এখন তো আমরা কেউ মানতে পারছি না। কেন? বন্দী থেকে মুক্ত হলে কি আমার বউয়ের কাছে আসতে পারবো না? নূর আমার বউ। আমি ওর বর। আমি ওর কাছে আসবো। ওর পেটে আমার বাচ্চা। আপনি তো কবিরাজ। আপনি সব জেনে শুনে কেন এমন করছেন? জিনের কথায় নূরের মামা বলল, আমি কবিরাজ বলে আপনাকে ভালোভাবে বুঝিয়ে বলছি। আপনি তো জানেন আমি চাইলে কি করতে পারি। মামা, আমাকে হুমকি দেবার আগে ভেবে দেখুন। আমিও চাইলে আপনার কি করতে পারি। জেনে বুঝে হুমকি দিবেন? আমি মামা আপনাকে একটা কথা বলি। আমার জীবন থাকতে আমি নূরকে ছেড়ে কোথাও যাব না। আপনি মামা বেশি ঝামেলা করবেন না আশা করি। আমাকে এখন যেতে দিন। জিনের কথায় নূরের মামা জিনকে চলে যেতে অনুরোধ করল এবং সে না যেয়ে বরং যাওয়ার জন্য অনুমতিও দিল। জিন চলে যাবার পর নূরের বাবা বলল, এটা কি হলো? ও তো নূরকে ছেড়ে যেতে রাজি হলো না। ওকে ছেড়ে দিলেন কেন? নূরের বাবার কথায় নূরের মামা বললেন, দেখুন, রাগের মাথায় হুট করে যে কোনো কিছু করা ঠিক না। এতে নিজেদের ক্ষতি হয়। আমি চাইলে এই জিনকে বন্দি করতে পারি, কিন্তু পরে সমস্যা হতে পারে। ওরা যোদ্ধা জিন। ওকে বন্দি করলে ওর বাকি ৬ জন সেনা জিন এসে আমার বা আপনাদের ক্ষতি করতে পারে। এর থেকে ভালো হয় বুদ্ধি করে চলুন, দেখবেন ও এমনিতেই ছেড়ে যাবে। কথাটা বলে চলে গেল মামা। উনি চলে যাওয়ার পর নূরের বাবা বলল, ও কি বলল? আমরা কি বুদ্ধি করব? কিভাবে ওই জিন এমনি এমনি চলে যাবে? নূরের বাবার কথায় ওর মা বলল, আমি মনে হয় একটু একটু বুঝেছি। আমি তোমাকে গোপনে কথাটা বলবো। এই বলে তখন আর কিছু না বলে নূরের মা বাবা চলে গেলেন ঘরে। এদিকে নূরও চলে গেল তার ঘরে। নূর ঘরে যাবার পর সেই রাতেও আজমাইন জি নূরের কাছে আসে আর নূরকে অনেকভাবে বোঝায়। এভাবে কেটে যায় ২টো দিন। ২দিন পর এক সন্ধ্যাবেলা নূরের মা নূরকে ডাকে আর বলে, মা নূর, গোসল করে আয়। মায়ের কথায় নূর বলে, হঠাৎ করে গোসল করব মানে? সন্ধ্যেবেলা গোসল করব কেন? নূরের কথায় ওর মা বলল, একটু পর তোর বিয়ে তাই। কি? মানে কি? বিয়ে মানে? বিয়ে মানে কি বুঝিস না? একটু পর তোর বিয়ে। নূর তখন বলে, মা, হঠাৎ করে কিসের বিয়ে? আমার পেটে বাচ্চা, এটা কি ভুলে গেছো তুমি? না, আমরা সবই জানি। সব জেনে শুনে এমন ডিসিশন নিছি। আমরা একটা ছেলে দেখে রাখছি। ছেলেও তোকে দেখছে। আমরা তোর ছবি দেখিয়েছি ছেলেকে। তোকে পছন্দ করেছে। একটু পর তোর মামা আসবে। তোর মামা থাকলে সে জিন এখানে আসতেও পারবে না। কেন বাধাও দিতে পারবে না? কথাটা বলতে না বলতে নূরের মামা চলে আসলেন। আর নূরের মা নূরকে জোর করে গোসল দিয়ে নিয়ে আসলেন। নূরকে গোসল দেওয়ার পর নূরের মা বাবা নূরকে একটু রুমে রেখে আসলেন। আর নূরের বাবা সেই রুমটা বন্ধ করে দিলেন। নূর বিয়ে করবে না, কিন্তু ওকে জোর করে বিয়ে দেয়া হচ্ছে। কি করবে সে? কোনো উপায় না পেয়ে চুপ করে বসে রইল। এদিকে কিছুক্ষণের মধ্যে চলে আসলো সেই ছেলে। একটু পর বিয়ে হবে। নূর ওর মা বাবাকে এত বুঝাচ্ছে, কিন্তু ওর মা বাবা ওর কোনো কথাই শুনছে না। নূরের মা বাবা মনে করে নূরকে অন্য কোথাও বিয়ে দিলে আজমাইন জিন আর ওর কাছে আসবে না। তখন ওর পেটের বাচ্চাটাকেও মেরে ফেলা যাবে। এসব চিন্তা করে আয়োজন করা হলো নূরের বিয়ে। এদিকে নূর কান্না করছে। ওর কেন জানি আজ আজমাইন জিনের কথা অনেক মনে পড়ছে। কেন জানি মনে হচ্ছে জিন ওর অনেক আপন। নিজের প্রতি এরকম অনুভব হওয়ায় নিজের বিয়ের একটু আগে নূর হঠাৎ করে ওর মাকে বলে, মা, আমাকে মাফ করে দাও। আমি তোমাদের কথার অবাধ্য হইনি কখনো, কিন্তু আজ হব। আমি আমি এই বিয়েটা করতে পারব না মা। আমি পারব না। কথাটা বলে নূর দরজা খুলে এক দৌড়ে গিয়ে বাইরে গেল। এদিকে নূর বাইরে যাওয়ার সাথে সাথে জিন ওকে নিয়ে চলে গেল সেই পাহাড়ের উপরে। সেখানে যাবার পর নূর দেখল আজমাইন জিন কান্না করছে। ওর কান্না দেখে নূরও কান্না করতে করতে বলল, কাঁদছো কেন?
কাঁদবো না। তোমাকে অন্য কোথাও বিয়ে দিতে গিয়েছিল। আমি তোমার রুমেও আসতে পারছিলাম না। আমি তোমাকে ভুলতে পারবো না। কিন্তু নূর, হঠাৎ করে তুমি বাহিরে আসলে কেন? নূর তখন বলে উঠল, জানি না। হঠাৎ করে কেন জানি মনে হলো তুমি আমার অনেক জানো, আমার পুরনো কোনো কথা মনে নেই। মনে করতেও চাই না। আমি নতুন করে তোমার সাথে সবকিছু শুরু করতে চাই। কিন্তু কিন্তু কি? নূর, নূর বলে, তোমাকে তোমার সেনাপদ ছেড়ে দিতে হবে। তুমি আমার সেনার দায়িত্ব পালন করতে পারবে না। ওকে? তোমাদের রাজ্যের হয়ে আর কোনো যুদ্ধ করতে পারবে না। কি? আমার জন্য পারবা তো এসব ছাড়তে? জিন তখন বলে উঠল, হ্যাঁ, হ্যাঁ নূর, আমি পারবো। আমি তোমার জন্য সব করতে পারবো। জিনের কথায় নূর বলল, সত্যি তুমি পারবে এসব ছাড়তে? জিন বলল, হ্যাঁ, পারবো। আমি আজকেই আমাদের সর্দারের সাথে কথা বলবো। আমি তোমাকে বাড়িতে রেখে ওনার সাথে গিয়ে এখনই কথা বলছি। তুমি তুমি চিন্তা করো না। তোমার বিয়ে এতক্ষণে ভেঙে গেছে। তোমাকে বাড়িতে রেখে আসি। একটু সাবধানে থাকবে। কথাটা বলে জিন নূরকে বাড়িতে রেখে গেল। নূরকে বাড়িতে রেখে যাওয়ায় ওর মা-বাবা রেগে গিয়ে বলল, এটা কোনো কাজ করলি? হুট করে বাইরে গেলি কেন? এখন তো তোর বিয়েটা ভেঙে গেল। মা-বাবার কথায় নূর বলল, তো তোমরা কি করছো? হুট করে আমার বিয়ে দিতে চাইলে অন্য কারো সাথে? আমার পেটে বাচ্চা। তোমরা বোঝার চেষ্টা করো। আর আজমাইন জিন আমার বর। আমি ওকে বর হিসেবে মেনে নিয়েছি। তোমরা আর কারো সাথে আমার বিয়ে দিতে চাইবে না। ও! তাহলে এটাই তোর শেষ কথা? এটাই ছিল তোর মনে? তুই তোর খেল দেখালি। আমরা আমাদের খেল দেখাবো। মনে রাখিস। কথাটা বলে চলে গেল নূরের মা-বাবা। ওদিকে জিনটা যে আজমাইন জিন চলে গেলেন ওদের জিন সর্দারের কাছে। ওনার কাছে যাবার পর জিন বলল, আসসালামু আলাইকুম সর্দার। আপনাকে কিছু বলতে আসলাম। আজমাইন জিনের সালামের উত্তর দিয়ে জিন সর্দার বলল, বলো আজমাইন, কি বলবে? তুমি আমার খুব কাছের একজন শক্তিশালী সেনা। বলো, কি করবে? আসলে সর্দার, জানি না কথাটা কিভাবে নিবেন। আমি দীর্ঘদিন এই রাজ্যের দায়িত্বপদে নিযুক্ত ছিলাম, এখনো আছি। কিন্তু এখন আর এই পদে থাকতে চাচ্ছি না। আমি সেনাপদ ছেড়ে দিতে চাই। জিনের কথায় জিন সর্দার বললেন, কি বলো তুমি? এই পদ ছেড়ে দিবা মানে? তুমি আমার সেনাদের মধ্যে অন্যতম সেনা। তুমি এই ছদ না, 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 এ পদ তুমি ছাড়বা না। কেন ছাড়বা এই পদ? জিন তখন বলল, আমার সমস্যা আছে। আমি চাই না সেনাপদে থাকতে। সর্দার বলল, আজমাইন, আমি কিন্তু খবর রাখি। আমার কানে কিন্তু খবর আসছে। তুমি একটা মেয়ের জন্য এই পদ ছাড়বে। মানুষদের জন্য নিজের অবস্থান ছেড়ে দিচ্ছ। জিন তখন বলে উঠল, আসলে তা না। আমারও ইচ্ছে নেই এই পদে থাকার। আপনি কিছু মনে করবেন না। আজকের পর আমি আর এই দায়িত্ব পালন করতে পারবো না। আমি চলে গেলাম। কথাটা বলে নূরের কাছে চলে আসলো জিন। নূরের কাছে এসে বলল, নূর, আমি তোমার কথা মতো আমার সেনাপদ ছেড়ে দিয়েছি। এখন আর ওই দায়িত্ব পালন করব না। আমি তোমাকে নিয়ে থাকবো এখন। নূর বলল, সত্যি তো? জানো, আমিও মা বাবাকে বলে দিয়েছি আমি আর অন্য কাউকে বিয়ে করব না। আজমান জিন তখন বলল, তবুও একটু সাবধানে থেকো। জানোই তো, এখন দুই দিকে শত্রু আমাদের। আমাদের জিন সর্দার আমার উপর রেগে আছে। আমি পথ ছেড়ে দেয়। নূর তখন বলে উঠল, তুমিও সাবধানে থেকো। আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাই। তুমি কালকে এসো আমার কাছে। নূরের কথায় জিন সেখান থেকে চলে গেল। ও চলে যাবার পর নূর ঘুমিয়ে পড়ল। এই ঘন্টার পরের দিন আজমাইন জিন নূরদের বাড়িতে আসে। জিন এসে দেখে নূর বাড়িতে নেই। এদিকে নূরকে না পেয়ে জিন সরাসরি নূরের মাকে বলে, নূর কোথায়? ওর তো কোনো খোঁজ পাচ্ছি না। এদিকে জিনের কথায় নূরের মা একটা অবাক করা কথা বলে। নূরের মা বলে, আমারও তো একই প্রশ্ন, নূর কোথায়? ওকে নিয়ে গেছো কোথায়? কি? মা, আমি তো নূরকে নিয়ে কোথাও যাইনি। নূর তো আমার কাছে নেই। নূর কোথায় বলুন? নূরের কথা শুনে ওর মা আবারও বলল, আমরা জানি না। আমরা তো মনে করছি নূরকে তুমি তোমার কাছে নিয়ে গেছো। নূরকে কোথায় রাখছো বলো? নূরের মায়ের কথায় জিন আবার বলল, দেখুন মা, আমি জানি না নূর কোথায়। ওর কোনো সন্তান পাচ্ছি না। মানে ও আমার শক্তির বাহিরে। আপনারা কোনো কবিরাজের কাছে নূরকে রাখেননি তো? বা নূরকে কোনো ঘরে রেখে সেই ঘরটা বন্দি করে রাখেননি তো? জিনের কথায় নূরের বাবা এবার বললেন, অভিনয় না করে বলুন, আমার মেয়ে কোথায়? আমাদের মেয়ে বিয়ে করবে না বলে দিয়েছে। তাই আমরা আর ওকে বিয়ের জন্য জোরাজুরি করি না। আমি আপনাকে একটা কথা বলি, আমি যদি আমার মেয়েকে কালকের মধ্যে ফিরে না পাই তো এবার সত্যি সত্যি কবিরাজের কাছে যাব আর আমার মেয়ে হারানোর জন্য আপনাকে বন্দি করব। নূরের মা বাবার কথায় জিন বুঝতে পারলেন এরা সত্যি কথা বলছে। নূরের নিশ্চয়ই অন্য কোনো সমস্যা হয়েছে। এই ভেবে আজমাইন জিন সেখান থেকে চলে গেল সোজা তার রাজ্যে তার সর্দারের কাছে। ওখানে যাওয়ার পর আজমাইন জিন সর্দার জিনকে বলল, সর্দার, একটা সমস্যায় পড়ে আপনার কাছে আসলাম। আসলে আমার বউ নূর, ওকে খুঁজে পাচ্ছি না। ও কোথাও নেই। নূরের পেটে আমার বাচ্চা। ওর কিছু হলে আমি কাকে নিয়ে থাকবো বলেন?
আমি সেনাপদ ছেড়ে দেয়ায় আপনি আমার উপর রাগ করছেন, রেগে আছেন। আমার উপর রেগে নূরকে বন্দি করে রাখেননি তো? জিনের কথায় সর্দার বললেন, আজমাইন, আমি এসব কিছু জানি না। আমি তোমার বউকে বন্দি করিনি, করার ইচ্ছেও নেই। সর্দারের কথায় জিন চিন্তায় পড়ে গেল। ও কি করবে? কোথায় যাবে? এখন একটা সময় আজমাইন জিনের একজন বন্ধু জিন একটা খবর দিল। বন্ধু জিন আজমাইনকে বলল, আজমাইন, তোমার বউকে যেখানে সেখানে খুঁজে লাভ নেই। তোমার বউকে বন্দি করেছেন ফরহাদ জিন। ফরহাদ জিন এটা করছে। হ্যাঁ, আমি খোঁজ পেয়েছি। তোমার সাথে ফরহাদ জিনের শত্রুতার কারণে ও এটা করেছে। বন্ধু জিনের কথায় আজমান জিন ওকে নিয়ে চলে গেল ফরহাদ জিনের কাছে। ফরহাদ জিনের কাছে যাওয়ায় ফরহাদ জিন বলল, তাহলে খোঁজ পেয়ে চলে আসছিস? হায় আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। ফরহাদ জিনের কথায় আজমান জিন বলল, তুই কেন নূরকে আটক রেখেছিস? তোর কি পুরনো কোনো কথা মনে নেই? ফরহাদ জিন তখন বলল, আরে মনে থাকবে না? সব কিছু মনে আছে অক্ষরে অক্ষরে। মনে আছে বলেই তো আজকে এই খেলাটা খেললাম। তোর সাথে অনেক হিসাব নিকাশ বাকি আছে। তুই আমার বন্ধুদের মেরেছিস, আমার একটা হাত কেটে ফেলেছিস। তুই কি ভেবেছিস তোকে এত তাড়াতাড়ি, এত সহজে ছেড়ে দিব? আমি তোর বউকে এমন একটা মায়ায় ঘরে আটকে রেখেছি যেখান থেকে তুই তোর বউকে কখনো নিয়ে যেতে পারবি না। তুই ওই ঘরেই যেতে পারবি না যদি আমি ওকে বাইরে না নিয়ে আসি। তুই আমার হাত কেটেছিস, কি ভেবেছিস তুই এই মেয়েকে নিয়ে সুখে থাকবি? না, তোকে ওর সাথে সংসার করতে দিব না। তোর বউকে আমি বিয়ে করব, আর সেটা দুদিন পরে। ফরাজিনের কথায় আজমাইন বলল, ফরাদ নূরের পেটে আমার বাচ্চা, ওকে ছেড়ে দে। আমার উপর তোর রাগ তো, আমাকে যা খুশি কর। তোকে তো আমি এমনিতেও ছাড়ব না। আমি তোকে মেরে ফেলবো, তার আগে তোর বউকে বিয়ে করব। ফরহাদ, সাবধানে কথা বল। একটা হাত কেটেছি না, বাকিটাও কেটে ফেলবো। সাবধানে কথা বল। আজমাইনের কথায় ওর বন্ধু ওকে নিয়ে সেখান থেকে চলে গেল আর বলল, আজমাইন, মাথা গরম করিস না, এখন রাগ দেখানোর সময় নয়। ফরাজিনের কাছে এখন নূরবন্দী। নূরকে মায়াজালে আটকে রাখা হয়েছে। আমরা সাধারণ কোনো জিন ওকে মুক্ত করতে পারবো না। এটা একমাত্র কোনো জিন সর্দার পারবে। ওদের কাছে এই ক্ষমতাটা আছে। বন্ধুর মুখে কথাটা শুনে আজমাইন জিন আর দেরি না করে সোজা চলে গেল তাদের জিন সর্দারের কাছে। সর্দার কাছে যাবার পর সে জিন সর্দার বলল, তুমি তুমি আবার কি জন্য আসছো? বললাম না তোমার বউ আমার কাছে নেই। তুমি চলে যাও, আমি অনেক চিন্তায় আছি। সর্দার কথায় আজমাইন বলল, সর্দার, আসলে অনেক বিপদে পড়ে আপনার কাছে আসছি। আপনার সাহায্যের অনেক দরকার। আমার বউকে ফরাদ জিন নামে একটা জিন একটা মায়া ঘরে আটকে রেখেছে। সেখান থেকে আপনি ছাড়া আমরা কেউ আমার বউকে রক্ষা করতে পারবো না। আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আজমান জিনের কথায় সর্দার বলল, ও এই কথা, তাহলে আমার সাহায্য লাগবে? ওকে, আমি তোমাকে সাহায্য করব। তার আগে তোমার আমার একটা কাজ করে দিতে হবে। আমাদের পাশের গোত্রের সাথে আমাদের একটা ঝামেলা হয়েছে। ওরা আজ কালকের মধ্যে আমাদের উপর হামলা করতে পারে। আমি চাই ওরা আমাদের উপর হামলা করার আগে আমরাই ওদের আক্রমণ করি। আজমান বলল, কি বলেন সর্দার? ওরা আমাদের থেকে অনেক শক্তিশালী জিন। ওদের সাথে ঝামেলা করা, ওদের সাথে যুদ্ধ করা ঠিক নয়। ওর থেকে ওদের কাছে মাথা নত করুন। সর্দার তখন বলে, না, আমি ওদের কাছে মাথা নত করব না। যত যাই হোক, আমি ওদের সাথে যুদ্ধ করবই। জিন, ওদের সাথে যুদ্ধ করার পরিণাম তো মৃত্যু হতে পারে। সর্দার তখন বলে উঠল, আমি এত কিছু জানি না। তুমি কি আমার কথায় রাজি কি না? যদি রাজি হও তাহলে আমি তোমার বউকে মুক্ত করে নিয়ে আসব। আর রাজি না হলে তুমি চলে যাও। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। জিন সর্দারের কথায় আজমান জিন বললেন, ঠিক আছে, আমি রাজি। আজমান রাজি হওয়ায় সর্দার জিন বলেন, ঠিক আছে, তুমি আমার কথা মতো রাজি হওয়ায় আমি তোমার উপর খুশি। আমিও তোমাকে দেয়া কথা মতো তোমার বউকে সেখান থেকে মুক্ত করে আনব। সর্দারের কথায় জিন চলে গেল। পরের দিন কথা মতো আজমাইন জিন সহ তার বাকি সেনা জিনেরা রেডি হলো পাশের গোত্রের জিনেদের সাথে যুদ্ধ করার জন্য। মনের মধ্যে চিন্তা নিয়ে কি কোনো কিছু করা যায়? নূর ফরাজ জিনের কাছে বন্দী। এসব ভেবেই মন খারাপ আজমাইন জিনের। মন খারাপ নিয়ে পাশের গোত্রের জিনদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ল। আজমাইন জিন ও তার বন্ধু জিনেরা যখন যুদ্ধ করছিল তখন একজন জিন আজমাইনকে বলে, আজমাইন, তোমাকে একটা গোপন কথা বলি। আমি গোপন এই খবরটা পেয়েছি। তুমি এখানে যুদ্ধ করার সময় ওই ফরাজিন তোমার বউ নূরকে বিয়ে করবে। ফরাজিন এখন কথাটা তোমাকে বলেনি। তুমি তোমার বউকে ফিরে পেতে চাও তো এখনই যাও। বন্ধু জিনের কথায় আজমাইন জিন অবাক হয়ে সে যুদ্ধ ছেড়ে চলে গেল ফরাজ জিনের কাছে। সেখানে যাবার পর দেখল সত্যি কথা মতো ফরাজ জিন নূরকে জোরপূর্বক বিয়ে করার জন্য নূরকে আঘাত করছে। এমন অবস্থায় আজমাইন জিন কিছু না ভেবে সোজা গিয়ে একটা আঘাত করলেন ফরাজ জিনকে। জিনের আঘাতে ফরাজ জিন ব্যথায় চিৎকারে দিয়ে পড়ল দূরে গিয়ে। এদিকে তখন সেখানে উপস্থিত থাকা ফরাজ জিনেরা সঙ্গীরা তেড়ে আসলো
আজমাইন জিনের দিকে। তখন আজমাইন জিন রেগে গিয়ে সবগুলোকে আঘাত করতে লাগলো। আজমাইনের আঘাতে সেখানে থাকা জিনেরা পালিয়ে গেল। সবাই পালিয়ে যাওয়ায় ফরহাদ জিন সেখান থেকে পালিয়ে যাবে, ঠিক তখনই আজমাইন জিন ওকে ধরে ফেলল আর রেগে ওকে একের পর এক আঘাত করতে লাগলো। ওর আঘাতে এক পর্যায়ে ফরহাদ জিন বলল, "আমাকে ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দাও।" ফরহাদ জিনের কথায় আজমাইন জিন বললেন, "তোকে একবার বাঁচিয়ে ভুল করছি। সেদিন তোকে মেরে ফেললে আজ আর এই দিন দেখতে হতো না। সেদিন তো বেঁচে গেছিলি। আজ কোথায় যাবি?" কথাটা বলে আজমাইন জিন ফরহাদ জিনকে মেরে ফেলবে। এমন একটা সময় ফরহাদ জিন একটা অবাক করা কথা বলল। ফরহাদ জিন বললেন, "আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি তোমার বউ নূরকে এমনি এমনি ধরে আনিনি। আমাকে সাহায্য করছে তোমাদের জিন সর্দার।" "কি? জিন সর্দার মানে? সত্যি করে বল। সত্যি করে বল বলছি। জিন সর্দার মানে? তুই কি বোঝাতে চাচ্ছিস? সত্যি কি তাই?" আজমাইন জিনের কথায় ফরহাদ জিন বললেন, "আমি সত্যি বলছি। আমাকে সাহায্য করছে তোমার সর্দার জিন। তুমি সেনাপদ ছেড়ে দেয়ায় উনি তোমার উপর রেগে যান। উনি মনে করেন নূরকে আমি বিয়ে করলে তুমি আবারও সেনাপদে ফিরে যাবা। সেই জন্য উনি আমাকে সাহায্য করছে। এমনি নূরকে মায়াঘরে বন্দি করতে উনি আমাকেই সাহায্য করছে।" ফরহাদ জিনের কথায় আজমাইন জিন রেগে ওকে মেরে ফেলল। ফরহাদ জিনকে মেরে ফেলার পর নূরকে নিয়ে আজমাইন জিন চলে গেলেন সোজা জিন সর্দারের কাছে। জিন সর্দারের কাছে যাবার পর কোনো কথা না বলে আজমাইন জিন তাদের সর্দারকে আঘাত করে ফেলে দিল। এই দৃশ্য দেখে সবাই অবাক। আজমাইনের আঘাতে জিন সর্দার বলল, "আজমাইন, তোমার সাহস তো কম না। আমাকে আঘাত করলা কেন? কে দিল তোমাকে এত সাহস?" সর্দারের কথায় আজমাইন জিন বললেন, "বেঈমানকে আঘাত করছি, এতে কি হয়েছে? আপনি একটা বেঈমান। শেষমেশ কিনা ফরহাদ জিনের সাথে হাত মিলালেন। আপনাকে অনেক সম্মান করতাম। এই ছিল আপনার সম্মানের প্রতিদান, তাই না? আমি সেনাপদ ছেড়ে দিয়েছি। আজ এখন থেকে এই রাজ্য ছাড়লাম। আমি আর আমাদের গোত্রে আসব না। আজকের পর নতুন করে আমার বা আমার বউয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। আপনি আমাদের সব জিনপুরীদের সর্দার। সবাই আপনাদের সম্মান করে, উঁচু চোখে দেখে। আপনাকে সবাই সম্মানের যে জায়গাটা করে দেখে না, সেই সম্মানটা রক্ষা করিয়েন। আপনার বিষয়ে এসব শোনার পর রাগের মাথায় আপনাকে আঘাত করছি। সেজন্য মাপ চাচ্ছি। পারলে ক্ষমা করে দিবেন।" কথাটা বলে আজমাইন জিন চিরদিনের জন্য তাদের গোত্র ছেড়ে নূরকে নিয়ে তাদের বাড়িতে চলে আসলো। নূরকে নিয়ে তাদের বাড়িতে আসার পর জিন দেখল নূরের মা বাবা বসে আছে। এদেরকে দেখে নূরের বাবা বলল, "ও, তাহলে ওকে নিয়ে আসছো তাই না? নূরকে নিয়ে এসে বেঁচে গেলে। নইলে আজকে বড় কোনো হুজুর বা কবিরাজের কাছে গিয়ে তোমাকে বন্দী করতাম।" নূরের বাবার কথায় জিন বলল, "সেটার আর দরকার হবে না। আমি আপনাদের মেয়েকে নিয়ে আসছি। আর কষ্ট করে কোনো কবিরাজের কাছে যেতে হবে না। আপনার মেয়ে আমার বউ। ওর পেটে আমার সন্তান। আমি নূরকে অনেক ভালোবাসি। আপনারা যদি আমাকে মেনে না নেন, তো এখনই নিজ হাতে আমাকে মেরে ফেলুন। আমি কারো কাছে বন্দী হতে চাই না। মেরে ফেলুন আমাকে।" জিনের কথায় নূর কান্না করতে করতে বললেন, "মা, বাবা, দয়া করে ওকে মেনে নাও। আমি মন থেকে ওকে মেনে নিয়েছি। ও আমার জন্য ওর রাজ্য ছেড়েছে। তোমরা ওকে মেনে নাও। ওকে কিছু করো না প্লিজ।" নূরের কথা শেষ হতে না হতে নূরের কবিরাজ মামা সেখানে এসে বলল, "হ্যাঁ, নূর ঠিক বলছে। অনেক সময় ভালোবাসার কাছে হেরে যেতে হয় আমাদের। আমরা হেরে গেলাম আজমাইন জিনের কাছে। আমি ওদের মেনে নিয়েছি। তোমরাও মেনে নাও।" নূরের মামার কথায় ওর মা বাবা ওর সবাইকে ওদের একসাথে হাজবেন্ড ওয়াইফ হিসেবে মেনে নেয়। আজমাইন জিন তো বেজায় খুশি। নূরের মা বাবা সহ সবাই মেনে নেয়। নূর ও আজমাইন জিন সবকিছু মিলেই এক অন্যরকম সুখে বাসছে। সবাই মেনে নেয়ায় ওরা সুখে সংসার করতে থাকে। নূর ও আজমাইন জিনের সুখের সংসারের মধ্য দিয়ে গল্পটা এখানে শেষ করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো জিনের সাথে সহবাস গল্পের শেষ পার্ট? আপনাদের মতামত জানতে চাই। এর আগে প্রথম পর্বে আপনারা অনেকেই আমাদেরকে ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের মতামত জানিয়েছেন এবং দ্বিতীয় পর্ব জানার জন্য, শোনার জন্য, আমরা তাড়াতাড়ি নিয়ে আসার জন্য অনেকে অনুরোধও করছিলেন। আমাদের সাথে ছিলেন অনেকেই, আমাদেরকে অনেকেই আপনাদের কমেন্ট করে আপনাদের ভালোবাসা জানান দিয়েছেন। আমাদের সাথে ছিলেন মোহাম্মদ আসখান্দার, আমাদের সাথে ছিলেন ফারিয়া আক্তার এবং আমাদের সাথে ছিলেন আবিদা সুলতানা, জুয়েল মিয়া, সবুজ মিয়া এবং আরও সাথে ছিলেন আলিফ মিয়া, শারাফ সামি এবং আমাদের সাথে ছিলেন শাকিল। শাকিল বলছিলেন যে তাড়াতাড়ি যেন ২ নাম্বার পর্বটা দেয়া হয়। চাই, চাই ২ নাম্বার পর্ব চাই। অনেক ভালো ছিল, অনেক ভালো লেগেছে, নাইস। তাড়াতাড়ি পরের পার্ট দেন। এটা বলছিল যে বৃষ্টি আক্তার। ইমরান খান বলছে যে প্রথম কমেন্ট করলাম, আশা করি রিপ্লাই পাবো। আর গল্পটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভালোবাসেন বলেই নতুন নতুন গল্প নিয়ে হাজির হই আমরা কালো রাত 24-এ। আপনাদেরকে মনোরঞ্জন করা, ভালোবাসা দেয়া এবং আপনাদের আগ্রহগুলো আমাদেরকে আরও নতুন নতুন গল্প লিখতে,
নতুন নতুন গল্প নিয়ে হাজির হতে আমাদেরকে উদ্বুদ্ধ করে। এভাবেই ভালোবাসা দিবেন, সাথে থাকবেন। আর নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আর আপনাদের মতামতও জানাতে পারেন আমাদেরকে। আজকে শেষ করছি এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী আরেকটি গল্পে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।